হিন্দু কি আর মুসলিম কি, সমাজে যারা উপরে থাকবে তারা সবসময় প্রিভিলেজ থাকবে। একদম হিন্দু হোক আর মুসলিম হোক, মার খাবে নিচের তলার নিচের লোকে। তলার লোক। এটা এটা যারা বুঝে গেছে তারা কিন্তু কোনদিন আর লড়বে না। একটা জিনিস, না হিন্দুর সমস্যা না মুসলিমের সমস্যা, এই সমস্যাটা দেশের সমস্যা, এই সমস্যাটা ভবিষ্যতের সমস্যা। পৃথিবীর সব থেকে বেশি তরুণ যুবক যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশের নাম হচ্ছে, মনে করো হচ্ছে আমি একটা চাকরি পেলাম, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি। সেখানে কি হচ্ছে, সেখানে আমার ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন আটকে যাচ্ছে। আমার জয়নিং লেটার, মনে করো একজন সম্ভবত এবারে নিট পেল, তো তার বাবা মার নাম না থাকার জন্য তার ভেরিফিকেশনটা হলো না। এরকম তাছাড়াও আরো এমন 50টা ম্যাটার দেখে ট্রাইব্যুনাল। 50টা ম্যাটার মানে হচ্ছে 50 জনের কেস দেখে, যে 50 জনের যে নাম বাদ গেছে তাদের দেখে। তাহলে কত বছর সময় লাগবে? 27, অনেক দিন। প্রায়। আমি একজন অ্যাডভোকেট আছে, অনেক সিনিয়র অ্যাডভোকেট আছে কলকাতা হাইকোর্টে, মানে নামটা নিচ্ছি না, উনি বলেছেন মোস্ট সিনিয়র অ্যাডভোকেট, প্রায় 25 থেকে 30 বছর লাগে। একটা জিনিস আমি বলে রাখি, যখন বিএলওরা প্রথম এসআইআর এর ফর্মটা দিল, ওই ফর্মটাতে অনেকে অনেক রকম ভুল করেছে, তার জন্য কাটা গেছে। দ্বিতীয়ত, যখন ডকুমেন্ট সাবমিশনের কথা বলেছিল, বিএলওরা বলেছিল এখানে বিএলওরা ব্লান্ডার ক্রিয়েট করেছিল একটা, তারা বলেছিল একটা কি দুটো ডকুমেন্ট, কিন্তু না, ওখানে ইলেকশন কমিশন প্রায় স্পেসিফিকলি ভাবে মেনশন করে দিয়েছে যে কি কি ডকুমেন্ট। তিনি যেটা বলবো, আমাদের মধ্যে শিক্ষার হার কম। এবার ডকুমেন্টে কি লেখা আছে সেটা ভোটের সময় আমরাই শুধু দেখি, ডকুমেন্টটা শুধু ভোটের সময় বার করি বা কোথাও লাগলে জেরক্স করি, আদৌ কি আছে আমরা পড়ি না। এটাও আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি এই জন্যই মনে করি যে আমাদের কোথাও নেগলিজেন্ট করছে। আগের গভর্নমেন্টের থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট অনেক ভালো এবং পিসফুল ভাবে স্টেটটাকে ম্যানেজ করছে। এবার মোদ্দা কথা হচ্ছে, একটা গভর্নমেন্ট সবার কাছে ভালো হয় না, আর হতেও পারে না। তাহলে কিছু সংখ্যক মানুষের জন্য যেটা হয় সেটাকে এক্সেপশনাল হিসাবে ধরে নেওয়া উচিত, সেটাকে উদাহরণে আনা উচিত। আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম হচ্ছে অনেক লিবারাল, আর ওরা হচ্ছে অনেক কনজারভেটিভ। স্বাধীনতার পর থেকে দেখা গিয়েছে যে একটা হিউজ মাত্রায় ওদের মধ্যে কনভার্সন হয়েছে, যেটা আমরা দেখেছি হিন্দুদের যে 24% ছিল সেটা কমে 1.5 বা 2% ঠেকেছে। তো ফলে একটা জিনিস দেখা যায় যে ওদের যে পেট্রিয়টিক যে মনোভাব, সেটা প্রচুর খারাপ। তার কারণ হচ্ছে শুধু যে মুসলিম বলে নয়, ওদের যে চিন্তা ভাবনা এবং যে মনের উদারতা বা লিবারালাইজেশন, সেটা এখনো হয়নি। ওরা শুধুমাত্র যেটা কেন্দ্রিক, আর তার কারণ হচ্ছে আমাদের যিনি শিক্ষামন্ত্রী, তো তিনি কি করলেন, বিজেপিকে ক্ষমতায় আনলেন উড়িষ্যায়। তো উনি হচ্ছে বিজেপির মুখ উড়িষ্যায়। এবার উনি যদি পদত্যাগ করে দেয়, তাহলে আস্তে আস্তে গভর্নমেন্ট আরো প্রেশারাইজ হয়ে যাবে। ফার্স্ট অফ অল, গভর্নমেন্টের হাত থেকে একটা স্টেট চলে যাবে, উড়িষ্যা চলে যাবে। সেকেন্ড যেটা হবে সেটা যে উড়িষ্যায় শুধুমাত্র যে আমাদের স্টেট অ্যাসেম্বলি নিয়ে কিন্তু মাথা ব্যথা নয়, মাথা ব্যথা হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্টার যদি কোথাও যায়, তার গাড়ির পেট্রোল থেকে নিয়ে তার অফিসের খরচা পর্যন্ত, তার স্যালারি পর্যন্ত, এই যে যাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলা হচ্ছে তাদের ট্যাক্সের টাকা। আপনি সকালে উঠলে একটা দুধের প্যাকেট আনলেন, সেই দুধের প্যাকেটে লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্স। তো নমস্কার, আপনার কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কে আছে তাই জন্য তো ক্লিক করেছেন। বিষয়টা কিন্তু আপনাদের কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং, যে সিজেপি কি করছে, বাংলায় বিজেপির কতটা রোল, এসআইআর যেটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের যে গেস্ট আছেন সাগির লস্কর, তিনি কিন্তু আমাদেরকে আজকে বলবে এসআইআর কিভাবে আপনারা অ্যাপ্লাই করলে বা কি কি পদক্ষেপ আপনারা নিলে কয়েকটা জিনিস থেকে আপনারা বাঁচবেন। প্রথম হচ্ছে স্ক্যাম। হ্যাঁ, অনেকে এরা আছে খুবই কম খরচে কিন্তু সাগির এই কাজটা করে। আপনারা যদি চান, আমার যে নাম্বারটা এরপরে ব্লিঙ্ক করবে সেই নাম্বারে আপনারা কল করে ওর নাম্বারটা নিতে পারেন, বা আপনারা নিজে থেকেও সাগির লস্কর যদি ফেসবুকে সার্চ করেন, সেটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান দিয়েও কথা, আর নাম্বারও ডিসক্রিপশানে দেওয়া আছে। আর সাগির আমাদেরকে আজকে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমনি নীতিন গাডকারিজির একটা তেল ইথানল কতটা দরকার। আমার তো ভালো লাগে না, কারণ আমার গাড়িতে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে। তার থেকেও বেরিয়ে গিয়ে আমরা কতটা ভালো আছি বর্তমানে, ভালো জল, ভালো খাবার, ভালো বাসস্থান কি পাচ্ছি, এইসব নিয়েই আজকে আমাদের পডকাস্টটা।
আমরা কোনো রকমভাবে সাপোর্ট বা কোনো রকমভাবে কোনো পলিটিক্সকে নিয়ে আমরা নোংরামি করতে চাইনি, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা নিয়েই কথা বলেছি। ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু একটু কিছু কথা বলি। যারা যারা নিট থেকে নিটের যখন পেপারটা লিক হয় তারপর যারা বাজে পদক্ষেপ নেয়, সেটার জন্য আমরা খুবই দুঃখিত। এবং সেই বিষয়টা নিয়ে আমরা বেশি নাচানাচি বা সেই জিনিসটা নিয়ে খুব একটা ভিডিও বানাবো, ভিউজ আসবে, সেরকম নিয়ে কিচ্ছু না। কিন্তু এই জিনিস ভেবে দেখবেন, যারা যারা সরকারে আছে এবং সরকারের বাইরে যারা ভাবছেন যে না এই প্রোটেস্টটা ভুল হচ্ছে বা এরকম হচ্ছে, তারা ভেবে দেখুন তো, এত কোটি কোটি মানুষরা 1000 বা 500 টাকা দিয়ে যখন ফর্ম ফিল আপ করছে, সেখান থেকে কজন চান্স পায় আর কত টাকা হতে পারে? একটু ক্যালকুলেশনটা করে রাখবেন আপনাদের ভবিষ্যতের জন্য এবং আপনার ছেলেমেয়ের জন্য। কিন্তু আজকের এই প্রোটেস্টটা কিন্তু আমি একমাত্র নিটের জন্য রেখেছি, বাদবাকি কারোর কোনো রকম পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কিন্তু না। আমি আগে থেকে আবারও বললাম, তাই জন্যই আজকের এই পডকাস্টটা আপনারা দেখতে হবে, ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা জানাবেন কেমন লাগছে। ডাইরেক্ট সাগিরের কাছে যাবো, যে নাম্বারটা ব্লিঙ্কো সারা বিশ্বের বাঙালির কাছে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য। এবং কোনো রকম চাইছেন প্রেডিকশন বা কোনো রকম চাইছেন প্রমোশনাল কাজ করতে চান, তার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট সাগির লস্করের কাছে। কেমন আছো সাগির? ভালো আছি দাদা, আপনি কেমন আমি আছেন? খুব ভালো আছি ভাই। আজকে আমরা আলোচনা করবো প্রথম বিষয়, এবং লোকেরা যেটার জন্য এসছে সেটা হচ্ছে এসআইআরে 27 লাখ ভোটার ওয়েস্ট বেঙ্গল থেকে খালি বাদ গেছে। এবং তুমি বলছিলে এটা নিয়ে একটা স্ক্যামও চলছে, অনেকে বোকা বানানো হচ্ছে, অনেক রকমভাবে বোকা বানানো হচ্ছে। আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা চাইছেন সাগিরের সাথে কথা বলবেন এবং আজকের টপিকটা আপনারা যদি শুনতে চান মন দিয়ে শুনুন। যারা যারা এসআইআর থেকে নাম বাদ গেছে, সাগির তাদেরকে খুব কম খরচে কিন্তু হেল্প করবে। আপনারা যদি না পান, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, বা আমার নাম্বারটা আমি ইন্ট্রোতে বলেছি, সেই নাম্বারে আমায় কল করলে সাগির তোমার নাম্বার আমি দিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে বলবো যে পুরো ঘটনাটা একটু শুনে নিলে তাহলে মানুষের কাছে আমার মনে হয় সাগির তুমি ভালো হবে, স্মুথ হবে ব্যাপারটা। তো তুমি তোমার মতো করে ভাই রাখো। প্রথমে বলি দাদা, আপনাকে এবং আপনার দর্শককে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ। এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো কিছু বছর অন্তর অন্তর ভোটার তালিকা যেটা আছে বা আমাদের ইলেকটোরাল রোল যেটা আছে, সেই ইলেকটোরাল রোলকে সংশোধন করার জন্য আমরা কি করা হয়, এই এসআইআর নামক প্রক্রিয়াটা হয়। তো দেখা গেছে আপনারাও হয়েছে, সবাই হয়েছে। হুম হুম হুম। তো 2002 সালে দেখা গেছে যে লাস্ট 2002 সালে যাদের নাম আছে তাদের নাম এমনিই উঠে গেছে। কিন্তু এখানে হয়েছে যে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। কারোর হয়তো এমনও অনেক মানুষ আছে যাদের নিজের নাম 2002 সালের লিস্টে ছিল। তা এমন অনেক যার কাছে পাসপোর্ট আছে, এমন কোনো আইডেন্টি প্রুফ নেই যে তার কাছে নেই, তবুও তার নামটা বাদ গেছে। কেন গেছে? কারণ কিন্তু তাছাড়াও আরও 6 লাখের মতো নাম যেটা ইলেকশন কমিশন ফাইল করেছে, আর 27 লক্ষ অনলাইন ট্রাইব্যুনাল ফাইল করেছে। এই 27 লক্ষ মানুষের নাম 27 থেকে 27 আর ইলেকশন কমিশনের 6, 5, 6, তাহলে প্রায় 32-33 লক্ষ মানুষের নাম বাদ গেছে পুরো পশ্চিমবঙ্গে, যেখানে ইলেকশন হয়ে যাওয়ার পরও তাদের নামগুলো, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা এই দেশের নয়, তারা কোন দেশের আপনি বুঝতে পারছেন। হুম। কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে জেনুইন ভোটার। এমনও কি আমার নিজের মায়ের নামও এসআইআর লিস্টে কাটা আছে, আমার নিজের মায়ের নাম। তো এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলো নাই যাবে হাইকোর্টে। যদি কারোর হাইকোর্টের কৃষ্ণ রাও বলেন, জাস্টিস কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই এসআইআর এর ম্যাটার দেখা হচ্ছে। এসআইআর এর ম্যাটারটা কি, যে 27 লক্ষ নাম যে পেন্ডিং আছে তার মধ্যে সব থেকে বেশি পেন্ডিং আছে মুর্শিদাবাদ এবং মালদা জেলা। প্রায় মুর্শিদাবাদে 6 লাখ আর মালদায় মনে হয় 5 লাখ, দুটো জেলা মিলিয়ে সব থেকে বেশি। তাছাড়া আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, প্রত্যেকটা জেলায় কম বেশি করে মোটামুটি অনেক মানুষের নাম কাটা গেছে। এবার সেই যে 27 লক্ষ মানুষ যাবেটা কোথায়? এবার এই 27 লক্ষ মানুষের জন্য একটা স্পেসিফিক একটা কোড তৈরি করা হলো, সেই কোডের নাম হচ্ছে ট্রাইব্যুনাল। ইলেকশন কমিশন একটা ট্রাইব্যুনাল করলো। ট্রাইব্যুনাল মানে হচ্ছে একটা স্পেসিফিক, ট্রাইব্যুনাল মানে হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কোর্ট। সেখানে ম্যাটারগুলো দেয়া হবে। সেখানে 19 জন জাজ
রিটায়ার্ড জাজ, হাইকোর্টের রিটায়ার্ড জাজকে নিয়ে এই ট্রাইব্যুনালটা তৈরি করা হয়। কিন্তু দেখা গেল যে তার মধ্যে বর্তমান দুজন জাজ ওখান থেকে রিজাইন করেছে। একজন হচ্ছেন জাস্টিস, চিফ জাস্টিস ছিলেন আমাদের আগে কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস শিবগ্রাম, জাস্টিস শিবগ্রাম সাহেব ছিলেন। আর বিশ্বজিৎ সাহেব, ওনারা দক্ষিণ চব্বিশ পরগনার, উনি ট্রাইব্যুনাল জাজ ছিলেন। বিশ্বজিৎ ঘোষ সম্ভবত ওনার নাম। তো জাস্টিস বিশ্বজিৎ ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা ট্রাইব্যুনাল জাজ ছিলেন। তো উনি ও ওনার শারীরিক অসুস্থতার কারণে রিজাইন করেছেন। এখন বর্তমানে মনে হয় 17 জন জাস্টিস আছেন। তারা প্রত্যেকেই কলকাতা হাইকোর্ট বা অন্যান্য হাইকোর্টে রিটায়ার্ড জাজ। এই 17 জন মানুষ যদি আমি ধরেই নিলাম তর্কের খাতিরে, 17 থেকে 33 লাখ নাম পেন্ডিং আছে। ট্রাইব্যুনাল নিশ্চয়ই খুব ভালো পারফর্ম করছে এবং কাজ করছে। তাহলে দিনে যদি বা 50টা, মানে খুব বেশি বললাম যে 50টা ম্যাটার দেখে ট্রাইব্যুনাল, 50টা ম্যাটার মানে হচ্ছে 50 জনের কেস দেখে, যে 50 জনের যে নাম বাদ গেছে তাদের দেখে। তাহলে কত বছর সময় লাগবে? 27, অনেক দিন। প্রায়। আমি একজন অ্যাডভোকেট আছে, অনেক সিনিয়র অ্যাডভোকেট আছে কলকাতা হাইকোর্টে, নামটা নিচ্ছি না, উনি বলেছেন মোস্ট সিনিয়র অ্যাডভোকেট প্রায় 25 থেকে 30 বছর লাগবে। হ্যাঁ। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? তাদের হাতে কি কোনো রেমেডি নেই? এবার সবার পক্ষে সম্ভব নয় আর পসিবলও নয় হাইকোর্টে গিয়ে রিট ফাইল করা। হাইকোর্টের 226-এর একটা রিট ফাইল করা যায়, যে যদি যেই মানুষগুলোর যে সাংবিধানিক অধিকার, আমাদের কনস্টিটিউশনের, আমাদের ভোটাধিকার, যখন কেউ 18 বছর হয়, আগে 21 বছর ছিল এজটা, কিন্তু সংবিধান সংশোধনের পরে ওটা 18 বছর করা হয়েছে। 18 বছর পর, মানে 18 বছর হয়ে যাওয়ার পর প্রাপ্তবয়স্ক ধরা, যদি কেউ 18 বছর হয় তাহলে তাকে সেই সাংবিধানিক অধিকারটা দেওয়া হয়। তাহলে এই 27 লক্ষ বা 33 লক্ষ যে মানুষগুলো আছে, তাদের মধ্যে আমি ধরেই নিলাম যে 20 লক্ষ মানুষ জেনুইন মানুষ বা জেনুইন ভোটার, তাদের নাগরিকত্ব বা সংবিধান অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবং আরও একটা জিনিস আমি অ্যাড করছি এখানে, জাস্ট আপনারা অনেকেই শুনেছেন এই পডকাস্টটা যখন আপলোড হবে, যখন ফর্ম 6, ইলেকশন কমিশনের ফর্ম 6 জানেন, যাদের নতুন ভোটার, যারা ফার্স্ট টাইম ভোটের জন্য বা এপিক নাম্বার বা আপনার ভোটার আইডির জন্য অ্যাপ্লিকেশন করেন, সেখানে একটা জায়গায় একটা ক্লজে চেঞ্জ করা হয়েছে, যদি আপনার বাবা বা মায়ের নাম ইলেকটোরাল 2025 এসআইআর লিস্টে থাকে, তাহলে আপনাদের যতক্ষণ না পর্যন্ত ওটা উঠছে ততক্ষণ পর্যন্ত না আপনারা এলিজেবল নয়। কারোর বাবা মার নাম যদি কেটে যায় কোনো কারণে, হয়তো অনেক সিলি মিস্টেক, কি কি মিস্টেকে কেটেছে এবং তার আমি বলছি। ফার্স্ট অফ তাদের নামগুলো ইনক্লুডিং, মানে তাদেরকে ফর্ম, মানে ওটা ম্যান্ডেটারি অনলাইন, ওটা দিতেই হবে যে আপনার বাবা মার নাম 2026-এর ইলেকটোরাল রোলে থাকলে তারপরে আপনি এলিজেবল। এটা ফর্ম 6, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফর্ম 6, যেটা নতুন ভোটারদের দেওয়া হয়। আরেকটা জিনিস শকিং, তাদের অনেক জায়গায় পুলিশ যাচ্ছে এইসব মানুষদের বাড়ি, গিয়ে তাদেরকে বলছে কাদের কাদের নাম বাদ গিয়েছে, তাদেরকে পুলিশ দিয়ে। এবং তাছাড়াও অনেকদেরকে, কিছু এক্সাম্পল মনে করুন হচ্ছে আমি একটা চাকরি পেলাম, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, সেখানে কি হচ্ছে, সেখানে আমার ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন আটকে যাচ্ছে। আমার জয়নিং লেটার, মনে করো একজন সম্ভবত এবারে নিট পেল, তো তার বাবা মার নাম না থাকার জন্য তার ভেরিফিকেশনটা হলো না। এরকম তাছাড়াও আরো এমন একজন, একটা ইনসিডেন্ট এসছে যে একজন বিখ্যাত একজন নিউজ পেপারের এডিটর, তো তার নামটাও কাটা গেছে। তার নাম কাটা যাওয়ার পরে তিনি পাসপোর্টের রিনিউয়ালও করতে পারলেন এবং তার মেয়ের সম্ভবত কোনো একটা দেশে বিদেশে বিয়ে ছিল, তিনি অ্যাটেন্ডও করতে পারলেন না। পাসপোর্টের রিনিউয়াল হচ্ছে না, অনেক সময় ট্যাক্স ফাইলিং করতেও সমস্যা হয়ে যাচ্ছে, অনেক সময় রেশনও বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়াও রেশন কার্ডওয়ালারা, মানে যে রেশন ডিলাররা বলছে আগে আপনার নামটা ইলেকটোরাল রোলে তুলে আনুন, তারপরে আমরা রেশন দেবো, আর না হলে এই শেষ বার দিচ্ছি, পরের বার থেকে না তুলে আনলে দেবো না। আপনি ডোমিসাইল সার্টিফিকেট বা আপনার বাসিন্দা সার্টিফিকেট সেখানেও গিয়ে অ্যাপ্লাই করছেন, সেখানেও হচ্ছে না। মানে আপনার যে নাগরিকত্ব বা আপনার যে মিনিমাম সার্ভিসটুকুনি পাওয়ার, অনেক মানুষ বা অনেক জায়গায় এটা বঞ্চিত হচ্ছে। তো পুরো পশ্চিমবঙ্গে যাদের নাম বাদ গিয়েছে, শুধু প্রত্যেকটা পরিবারে আপনি কান পাতলে দেখবেন 1-2 জনের নাম বাদ গিয়েছে, না হলে নিজের না হলেও পাশের বাড়ি কারোর, নেবারের কারোর নাম বাদ গিয়েছে। আর যখন কারোর নাম বাদ যায়, তখন মানে সত্যি বলতে পুরো পরিবারটাই একটা অসহায়।
এমন অনেক মানুষ আসে আমার কাছে যারা মানে হাতে পায়ে ধরে মানে at the age ৭০-৬০ বছরের মানুষ। তারা তো এই দেশেরই নাগরিক ছিল। তারা প্রায় অনেকবারই ভোট দিয়েছে। তারপরও তাদের নামগুলো কিভাবে কেটে যায়? মানছি কিছু হয়তো মিস্টেক আছে। বিশেষ করে ডকুমেন্টের আগেকার যারা পুরাতন মানুষ বা ওল্ড এজ যারা ম্যান বা ওম্যান আছে, তাদের কি হয় দেখা গিয়েছে ডকুমেন্টে একটু নামের একটু পার্থক্য আছে। আমার নিজের মামার নামটা বাদ গিয়েছে এইভাবে যে আমার মামার নাম আছে, বাংলায় আছে, আমি নামটাও বলে দিচ্ছি। আমার বাংলায় আছে, আমার মামার নামই হচ্ছে রফিক আনসারী। তো মামার ইংরেজিতে হয়ে আছে রফিকুল আনসারী। এবং সব জায়গায় ওনার এমনকি ইলেকটোরাল রোল যেটা পাবলিশ করে সেখানেও রফিক আনসারী। তাহলে এই যে নামের বানানগুলো ভুলের জন্যে এই মানুষগুলো যে নাম কাটা যাচ্ছে, তার দায় কি ইলেকশন কমিশন নেবে? এরকম এর জায়গায় আর ২০০২ ম্যাক্সিমাম ২০০২ এর লিস্টটা যদি দেখো পশ্চিমবঙ্গের বাংলায় ছিল। এবার বাংলা স্পেলিং অনেক সময় স এর স্পেলিং দন্তেশ্ব তালবেশ্ব কি হয় বোঝা যায় না। এবার ওর জন্য ইংরেজিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার অনেকের নাম কাটা গিয়েছে এই জন্য যে পুরনো এপিক নাম্বারের নাম ঠিক ছিল, নতুন এপিক নাম্বার যেটা ডিজিটাল এপিক নাম্বার যেটা পিভিসি যেটা হয় না, সেটা করার পরে দেখছে নাম ভুল এসছে, নাম কাটা গেছে। যারা জেনুইন, যেমন আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে যাদের দুটো নাম হয়ে গেছে, বা টাইটেলের বানানটা, যেমন এসকে বানান কি, এসকে, অনেকে এসকে লেখে, আবার অনেকে SHAIKE অনেকে লেখে এইভাবে, তো এর জন্যও নাম বাদ যাচ্ছে। তো এই যে মিস্টেকগুলো হয়েছে, তো দেখতে হবে। আমি ইলেকশন কমিশনের কাছে অনেক ভালো মেশিনারি আছে এটাকে রিজলভ করার জন্য। যে ২৭ লক্ষ মানুষ বা ৩৩ লক্ষ মানুষ যেগুলো পেন্ডিং আছে না, তাদের রাতে ঘুম হয় না। তাদের না পাসপোর্টের ভেরিফিকেশন হচ্ছে, না তাদের ছেলেমেয়ের ভর্তি হচ্ছে, এমনকি এখনো অনেক রেশনও পর্যন্ত পাচ্ছে না, এমনকি চাকরির ভেরিফিকেশন হচ্ছে না। তো তো সাইয়ে তাদের এই হ্যাঁ, ২৭ লক্ষ মানুষ যাদেরকে বাদ গেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকার কোনো এবার দায়ী ছাড়া কাজ করছে, তাদের জন্য কোথাও কিছু করা হচ্ছে না। এবং আমি রাজনৈতিক যারা বিরোধীতে অবস্থান করছে, সে যে কোনো দল হোক, তাদের কাছে আমি একটাই প্রশ্ন করি যে আইনি পথে হয়তো সুপ্রিম কোর্টও SIR এর মান্যতা দিয়েছে, তাহলে আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে। সেই রাস্তাটা হচ্ছে RTI, রাইট টু ইনফরমেশন। যে প্রত্যেকটা মানুষ একটা RTI করতে 10 টাকা খরচা করে। তাই সবাইকে বলছি যে 10 টাকা খরচা করে অ্যাটলিস্ট একটা RTI করবেন। এই RTIটা এই যে কবে হবে, কখন হবে, কিছু না থাকার থেকে আপনার হাতে তো একটা কাগজ থাকা দরকার। তাই এই RTIটি স্পেসিফিকলি সবাইকে বলছি, যাদের বাদ গিয়েছেন, যাদের পক্ষে হাইকোর্টে মামলা করা সম্ভব নয়, অ্যাটলিস্ট জানতে চাওয়া উচিত যে ইলেকশন কমিশন আপনার নামটা কেন বাদ দিয়েছে, কোন গ্রাউন্ডে বাদ দিয়েছে। এমনকি জানলে অবাক হবেন যে এই ইয়ারও যখন ভেরিফিকেশন হচ্ছিল, অনেকের যে সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসার পরে যখন অ্যাডজুডিকেশন বা জুডিশিয়াল অফিসাররা যখন ভেরিফিকেশন করছিল, আমরা অনেকগুলো RTI করে দেখলাম যে তাদের কাছে সেই মাপের নথিগুলো পৌঁছায়নি। এটা শকিং। তো আমরা দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে যে RTI করতে পারি, এবং আরেকটা জিনিস হচ্ছে অনেক মানুষের কাছে সেই সময় ইলেকশন নিয়ে মানুষ এত ব্যস্ত ছিল, সাধারণত গ্রাম বাংলার কথা আমি তুলে ধরছি, কারণ অনেক যারা পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত প্রধান আছে তারা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, আর সেটা স্বাভাবিক, এতে কোনো অস্বাভাবিক নয়। ফলে ডিলেড ভোটারদের কি হয়েছে, সমস্যাটা হয়ে গেছে, তারা যখন ভোটার লিস্ট থেকে সম্ভবত মার্চে আমাদের লাস্ট লিস্টটা পাবলিশ হয়েছিল, তো সেই লাস্ট লিস্টে যাদের নাম কাটা গিয়েছিল, ডিলেড বা অ্যাডজুডিকেশন হয়েছিল, তারা অনলাইন একটা আপিল করেছিল ট্রাইব্যুনাল, ইলেকশন কমিশনের ওখানে অনলাইন আপিল করেছে। তো ওই অনলাইন আপিল করার মধ্যে ছিল 1000 শব্দের মধ্যে আপনার ফ্যাক্ট লিখুন, 500 শব্দের মধ্যে আপনার রিলিফ লিখুন, লিখে ওটা সাবমিট করতে হয়। করার পরে এখন কি হলো, ওইগুলো ডকুমেন্টগুলো নিয়ে আমাদের যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যিনি ছিলেন, বা BDO বা SDOতে যিনি ছিলেন, তার কাছে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ না জানার জন্য তারা কি করলেন, তারা ওগুলো নিজের কাছে রেখে দিলেন। এটাই হলো সমস্যা। তো দেরি হচ্ছে কারণ সবাই তো যাচ্ছে। তো কিছু না থাকার থেকে মানুষের কাছেই কিছু থাকা তো অ্যাটলিস্ট দরকার,
সেই কিছুটাই হচ্ছে আরটিআই। যে সরকার যখন কথা না শোনেন, তখন মানুষকে উচিত একটা করে আরটিআই ফাইল করে রাখা। যে আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি, কেন আমার নামটা বাদ গেল? আর যদি বাদ গিয়ে থাকে তাহলে আমার এমন কি ডকুমেন্ট শো করা উচিত, যার ফলে আমার নামটা বৈধ ভোটার অবৈধ ডিলেট লিস্ট থেকে বৈধ তালিকার মধ্যে ওঠে, ইনক্লুডিং ই-রোড ওঠে। তার জন্য আমার কি করা দরকার? তো এটা তো সরকারেরকে জবাবদিহি করতে হবে, সরি ইলেকশন কমিশনকে জবাবদিহি তো করতে হবে, যেহেতু এতগুলো মানুষ। তো আরটিআইটা প্রত্যেককে অনুরোধ করছি, যেখান থেকে পারেন যেমনভাবে পারেন একটা আরটিআই করবেন। আর আমি এটা বলছি যে অফলাইন করলে সবথেকে ভালো সুবিধা হবে। আর অফলাইন আরটিআই করার চেষ্টা করবেন। অফলাইন আরটিআই করলে কি বলুন তো, আপনার কাছে ফার্স্ট আপিল বা সেকেন্ড আপিল করার পরে আপনার কাছে একটা মানে আরটিআইটা করার পরে আপনার কাছে একটা পোস্টার রিসিপ্ট থাকে। যেহেতু আরটিআই গুলো যায় পোস্ট অফিসের থ্রুতে, তো তখন আপনার কাছে পোস্টার, তো যে কন্টেন্টটা থাকবে যদি কেউ কারোর লাগে তাহলে বলবেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেকের এসআইআর প্রসেস নিয়ে অনেকের মানে ধোঁয়াশা আছে। এসআইআর প্রসেসটা হচ্ছে যে মনে করো আপনার ডকুমেন্টগুলো ট্রাইব্যুনাল পর্যন্ত পৌঁছে গেল। এবার যেকোনো জেলায়, এবার যেকোনো জেলার মধ্যে যেমন বেশ কিছু জেলা ডাইরেক্ট নাম উঠে যাচ্ছে এবং বেশ কিছু জেলা তাদেরকে আবার অর্ডার করছেন, যে জাজ সাহেবগুলো আছেন ট্রাইব্যুনালের জাজ সাহেব, তারা অর্ডার করছে। অর্ডার করার পরে সেই নোটিশটা আপনার বিএলওর কাছে এলো, বিএলও আপনাকে দিল। ওই দিন আপনার প্রয়োজনীয় নথি, যেমন হচ্ছে প্রয়োজনীয় নথি বলতে যত নথি দিয়েছিলেন সব নথি, নথিগুলোর নাম বলি। একটা হচ্ছে আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করলেন সেটা, আপনার ভোটার কার্ড, আপনার ভোটার কার্ড মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, ইলেকট্রিক বিল যদি থাকে, আপনার স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, যে সমস্ত ডকুমেন্ট আপনার কাছে আছে নিজের ডকুমেন্ট। তাছাড়া হচ্ছে 2002-এ মনে করুন আপনি আপনার বাবার সাথে লিঙ্ক করলেন, তাহলে বাবার যতগুলো নথি আছে সেই নথিগুলো, আপনার ডোমিসাইল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট, আইটি ফাইল যদি করে থাকেন সেইগুলো, বাবার আইটি ফাইল যদি করা থাকে সেই সেই সমস্ত নথিগুলো নিলেন। নেওয়ার পরে কি করবেন, সেই সমস্ত নথি 2002-এর লিস্ট ম্যান্ডেটারি, আপনার নামটা যেখানে ডিলেট হয়েছে ওই যে ডিলেট লিস্ট বা অ্যাডজুডিকেশন লিস্ট, ওই লিস্টটা, আপনার ইমিউনেশন ফর্ম মানে যেটা ফার্স্ট টাইম বিএলও দিয়েছিল, তারপরে থাকে নোটিশ, নোটিশ থাকে, নোটিশের পরে ওই যে নোটিশের এগেনস্টে যখন নোটিশটা বা সামানটা এলো, আপনি যে যে ডকুমেন্টগুলো সাবমিট করেছিল টিক মারা আছে যে আপনি এই এই ডকুমেন্ট সাবমিট করেন, এগুলো নিয়ে অরিজিনাল এবং এক কপি করে জেরক্স নিয়ে পৈলান, জায়গাটা শুনে নেন, পৈলানের হচ্ছে ট্রাইব্যুনালের, যেটা হচ্ছে ট্রাইব্যুনাল বসেছে ইলেকশন কমিশনে, ওখানে যদি আপনার নোটিশ আসে 11টার পরে ওখানে নিয়ে যাবে। যেদিন আপনার নোটিশ আসবে ওটা আপনার বিএলও বলে দেবে। আসার পরে কি হবে, ওই দিন আপনার নাম উঠে যায় বা 2-4 দিন পরে। কিন্তু অনেক দূরের জেলা আছে যারা আসতে পারে না, তারা সেম প্রসেস, তারা বিডিও অফিসের মাধ্যমে করে। প্রসেসটা সেম, জুম বা গুগল মিট হয়, গুগল মিটে ভিডিও কল হয়, ওখান থেকে জজ সাহেব দেখে নেয়, দেখে নেওয়ার পর ওই দিন বা 2-3 দিন পরে তার নামটা উঠে যায়। ভয় পাবেন না, একটা জিনিস হচ্ছে অনেক মানুষ চিন্তায় আছে, দ্বিধাদ্বন্দ্বে আছে আর ভয়, অনেক অসৎ মানুষ আছে যারা মানুষকে বলছে যে আপনার নাম তুলে দেবো, এত টাকা দিন বা এত পয়সা দিন আপনার নাম তুলে দেবো, এরকম চক্রান্তে পড়বেন না, আর এগুলো থেকে একটু দূরেই থাকবেন। যদি কেউ বলে তাহলে ঠিক আছে আপনি করবেন, তাহলে হাইকোর্টে রিট ফাইল করবেন, আর যেটা হচ্ছে আরটিআই করবে, আরটিআই সামান্য কিছু খরচা হয় বা বিনামূল্যেইও হয়ে যায়। তো তো এই সমস্যার সমাধানের জন্য যদি কারোর হেল্প লাগে তো কৌশিকদা বলে দিলে একদম একটু। একদম নাম্বার আপনাদেরকে আমি প্রোভাইড করব, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে সাকিব, যেটা হচ্ছে যে দেখো আমাদেরও কিন্তু এসআইআর হয়েছে এবং আমাদেরও নাম আছে। হুম। তো তোমার মনে হয় না যে এইটা কোনো না কোনোভাবে আমাদের ভুলের জন্য এটা সম্ভব হয়েছে? ডেফিনেটলি কোথাও আমাদের ভুলের জন্য স্পেসিফিকলি ভাবে। হুম একটা জিনিস আমি বলে রাখি, যখন বিএলওরা প্রথম এসআইআর এর হুম ফর্মটা দিল, হুম ওই ফর্মটাতে অনেকে অনেক রকম ভুল করেছে, তার জন্য কাটা গেছে। দ্বিতীয়ত যখন ডকুমেন্ট সাবমিশনের কথা বলা ছিল, বিএলওরা বলেছিল এখানে বিএলওরা ব্লান্ডার ক্রিয়েট করেছিল একটা, তারা বলেছিল একটা কি দুটো ডকুমেন্ট, কিন্তু না, ওখানে ইলেকশন কমিশন প্রায় স্পেসিফিকলি ভাবে মেনশন করে দিয়েছে যে কি কি ডকুমেন্ট থাকবে। আপনার যদি কোনো একটা ডকুমেন্ট ভুল থাকে, হুম। সেই ডকুমেন্টের এগেনস্টে আপনি সেটা শো করলেন, সেখানে তো ইলেকশন কমিশন বা বিএলওর কিছু করার নেই, তার এগেনস্টে আপনি কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগাতে পারতেন। এখানে মানুষগুলো ভুল করেছে,
এবার সঠিক ইনফরমেশন বা সঠিক নলেজ না থাকার, এমন অনেক ক্লায়েন্ট আছে আমার যাদের কাছে প্রত্যেকের পাসপোর্ট আছে। পাসপোর্ট মনে করা হয় স্ট্রং ডকুমেন্ট, কিন্তু এখন একদম গভর্নমেন্ট বলছে যে জাস্ট এটা ট্রাভেল ডকুমেন্ট। তবুও এটা তো ডকুমেন্ট একটা, ডকুমেন্ট। ডকুমেন্ট, পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট, সব অ্যাডমি। থেকে বড় ছিল এখন পর্যন্ত, যে একদম, তুমি একদম, অ্যাজ আ ইন্ডিয়ান তোমার প্রমাণ হচ্ছে পাসপোর্ট। একদম। আমি মানে যে বিদেশে হ্যাঁ, যাচ্ছি, যে আমি ভারতের নাগরিক, এটাই আমার এটাই প্রমাণ। আমার পরিচয়। হ্যাঁ, আমি রিপ্রেজেন্ট করছি হুম। ইন্ডিয়াকে। তো সেরকম পাসপোর্টটাও তাদেরকে শো করতে দেয়া হয়নি বা তাদেরকে জানানো হয়নি। এবং আধার কার্ডের সাথে যেটা হয়েছে, আই কার্ডের মিসম্যাচের জন্যে বেশিরভাগ নাম কাটা পড়েছে। আমি আর স্টাডি, প্রায় আমি ২-৩ হাজারের মতন মানুষদের সাথে কথা বলেছি এবং তাদের ডকুমেন্ট নিয়ে আমি পর্যালোচনা করে এইটা আমি কনক্লুশনে এসেছি যে আধার কার্ডের সাথে আই কার্ডের মিসম্যাচের জন্যে বেশিরভাগ নাম কাটা গেছে। আরেকটা জিনিস, আমাদের আমাদের নিজেদেরও একটা গড়বড়সামি আছে যে আমরা ডকুমেন্টগুলো কখনো কিন্তু খুলে দেখি না আদৌ কি আছে, কি লেখা আছে, কি চাইছে? কি চাইছে। আমাদের প্রত্যেকের ফর্মের কিন্তু পিছনে লেখা ছিল এই ডকুমেন্টগুলো সাবমিট করার। তো শুধুমাত্র ইলেকশন কমিশনের একতরফা দোষ, এটা মানা যায় না। এখানে কোথাও আমাদেরও কোথাও হয়তো নেগলিজেন্স আছে। দোষ নেই বলবো না, কিন্তু নেগলিজেন্স একটা আমাদেরও আছে। কিছু মানুষ বলছে যে হচ্ছে হয় ওষুধ, কিন্তু না, বিষয়টা এতটা ইজি নয়। একটা দেশের যদি বা স্ট্রং দুটো ডকুমেন্ট, যদি বা পাসপোর্ট, হুম। দেখো একটা বিষয় আমরা বুঝি, দেশ চলে হচ্ছে সরকারে, আর সরকার তৈরি হয় ভোটে, আর ভোট তৈরি হয় ইলেকটোরাল রোটে। যদি আপনার কাছে আপনার ভোটাধিকার রাইট না থাকে, আমাদের দেশে সব থেকে বড় সমস্যা কি বলুন তো, আমরা যদি লড়াই করে এই ভোটাধিকার অধিকার পেতাম, তাহলে মনে করো হচ্ছে আমরা এর জন্য লড়তাম। একটা বিদেশিও আপনার মতন সমান রাইট পায়, মোটামুটি সিমিলার রাইট পায়। কিছু এক্সেপশনাল আছে যেটা একজন সিটিজেন বেশি পায়। হুম। যে আপনার সিটিজেন্সের অন্যতম একটা প্রাইমারি রাইট, একটা কনস্টিটিউশন রাইট কি? আপনার ভোটাধিকার। এই যে ভোটাধিকার, যে আমি ভোট দিচ্ছি আমাকে কি দেবে? না, আমি ভোট দিয়ে সরকারকে নির্বাচন করছি। সরকার তৈরি হয় আমার কাজের জন্য। আমাদের যদিও সিএম বা প্রাইম মিনিস্টারকে ধরা হয়, তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট, জনগণের সেবা, বা সোজা কথায় বলতে পারি আমরা, তারা জনগণের সার্ভেন্ট, পিপল সার্ভেন্ট। তো সেখানে আমরা তাদেরকে নিয়োগ করছি। তাহলে এটা কত বড় একটা রাইট, যে প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারে, যে দেশের রাজ্য মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারেন, সেই রাইটটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে। এটা কি মানে শুধুমাত্র আপনি রেশন পাচ্ছেন না, আপনার ভেরিফিকেশন হচ্ছে না, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার কনস্টিটিউশন রাইট চলে যাচ্ছে। কনস্টিটিউশন রাইট এমনি নয়। ঠিক, ঠিক। সাকির, একটা কথা বলো আমাকে। তুমি দুটো জেলার নাম নিলে, মানে বলতে গেলে মালদা আর একটা হচ্ছে মুর্শিদাবাদ। হুম, দুটোই কিন্তু বাংলাদেশ বর্ডারের কাছে গায়ে লাগানো আছে। আর এটাও সত্যি কথা, এসআইআর এ বেশিরভাগ নাম গেছে কিন্তু বেশি বেশি শতাংশ মুসলিমদের। হুম। তোমার কোনো না কোনোভাবে মনে হয় না যে বিজেপি কোনো না কোনোভাবে এটা খেলা হয়েছে, যেটাতে ওই যে মুসলিমদেরকে বাদ দিলে আমরা এইবারে এখানে আমরা জিততে পারবো, বা এখানে আমরা এই জিনিসটা, মানে বুঝতে পারছো আশা করি, হুম, একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার একটা প্ল্যান, বা মুসলিমদেরকে একটু সাইড করে দেওয়া। এই ৩০ লাখের মধ্যে কিন্তু বলতে গেলে অনেক বেশি শতাংশই মুসলিমই আছে, হুম, হিন্দুরা কিন্তু অতটা নেই। হুম। ঠিক আছে, আর হিন্দু আছে খুব সংখ্যায় কম। তো তোমার মনে হয় না এটা একটা থিওরি, বা এদেরকে দমিয়ে রেখে আমি হিন্দুদের তুলবো যাতে আমি বিজেপিতে ভোটটা পড়ে? না, এটা একটা কনস্পিরেশন থিওরি হতে পারে। এর মত বা হুম। এগেইনস্ট এ বা পক্ষে বা বিপক্ষে দুটোই থাকতে পারে। হুম। কিন্তু আমরা এখানে কোনো পার্টি বা কোনো দলকে নিয়ে করছি না। কারণ মুসলিমদের ক্ষেত্রে একটা ডকুমেন্ট, যেটা আমিও একজন মুসলিম হিসাবেই হুম। বলছি, হুম। যে আমাদের ডকুমেন্টে না অনেক রকম আছে। কারণ আমি কালকের একটা ডকুমেন্ট দেখলাম, তার ৩ জায়গায় ৩ রকম নাম। এবার সরকার বা ইলেকশন কমিশন তো নিজেই বিরক্ত হয়ে যাবে। তো আমাদের ডকুমেন্টগুলো আমাদের মুসলিমের ক্ষেত্রে অনেক সময় বানানটাও ভুল হয়। আমাদের যে প্রোনাউন্সিয়েশন হয় বেশিরভাগ মুসলিম নামগুলো, সেগুলো একটু মানে উর্দু বা আরবি টার্মিনোলজি হয়। ফলে সেগুলো ইংরেজি বা বাংলাতে করতে গেলে সাধারণত আরেকটা জিনিস যেটা বলবো, আমাদের মধ্যে শিক্ষার হার কম। এবার ডকুমেন্টে কি লেখা আছে সেটা ভোটের সময় আমরাই শুধু দেখি। ডকুমেন্টটা শুধু ভোটের সময় বার করি, বা কোথাও লাগলে জেরক্স করি। আদৌ কি আছে আমরা পড়ি না। এটাও আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি এই জন্যই মনে করি যে আমাদের কোথাও নেগলিজেন্ট আছে। দোষ সরকারের। তাহলে আমার হলো কেন? আরো মুসলিমদের হলো কেন?
শুধুমাত্র ওদের হলো না কেন? তার কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টটাই খারাপ আছে। যে এটাও তো হতে পারে সাকিব, আমি কিন্তু কোনো না, না, আমি পলিটিক্যাল বিষয়কে একদম টানছি না। না। একদম। তোমার তো এটাও হতে পারে ওরা ভেবেছিল যে তৃণমূল যদি থাকে তাহলে এসআইআরটার দাম থাকবে না। না তুমি ভেবে দেখো এই জিনিসটা, হুম, হুম। এসআইআরটা তো আনা হয়েছিল কোনোভাবে বিজেপি যাতে জিততে পারে। তোর মনে হয় না সারা ভারতবর্ষের মধ্যে প্রথম মনে হচ্ছে, না প্রথম না, বিহারের পর মনে হয় আমাদের এখানে পশ্চিমবঙ্গে সেকেন্ড বা 3 নম্বর শুরু হয়েছিল। হুম। তোমার মনে হয় না ভোটের আগেই কেন এটা করা হলো? বা আমি এটা থিওরি হিসেবে একদম, তোমায় একদম, জানতে একদম। চাইছি এবার যে কোনো না একটা কোনোভাবে জিনিস কি এটা। বলো দিনি যে ভোটের আগে কেন এসআইআর? তার আগে কেন নয়? না। কারণ প্রত্যেকবার যখন ভোট বা ইলেকটোরাল রোল পাবলিশ হয় তখন হুম, হুম, লেখা থাকে যে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আর ইলেকটোরাল রোল হুম। 1960 আর পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950। তো এই দুটো আইন হচ্ছে ভোট বা ইলেকশন নিয়ে সাধারণত আলোচনা করা যেতেই পারে। মোদ্দা কথা হচ্ছে যখনই যে ইলেকটোরাল রোল পাবলিশ হয় সেই ইলেকটোরাল রোল পাবলিশ হওয়ার কিছুদিন পরে ভোট হয়। যে ইলেকটোরাল রোলটা কি যে এতজন আছে এরা এবারে ভোট দেবে। ভোটের আগেই কিন্তু ইলেকটোরাল রোল তৈরি হয়, ভোটের পরে হয় না। তাহলে তো এটা কি যখন সবসময় আগেও হয়েছে? হ্যাঁ ডেফিনেটলি। না 2002-এ কি হলো? 2002-এর লিস্টটা কেন চাওয়া হলো? প্রত্যেকবার যখন এটা নির্বাচন কমিশনের কাছে পাওয়ার আছে হুম, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে যে এসআইআর মানে যে ইলেকটোরাল রোলটা আছে বা যে ভোটার তালিকাটা আছে হুম। সেই ভোটার তালিকাটা পর্যালোচনা করার দায়িত্ব ইলেকশন কমিশনকে দেবে। কেন পর্যালোচনা করবে? কারণ সামনে ভোট আসছে, তাই জন্য ওগুলো দেখতে চাইছে। এবার দেখতে চাইছে যে আপনি যার সাথে লিঙ্ক করেছেন বা আপনি যাকে গার্জেন বা বাবা হিসাবে দাবি করছেন আদৌ কি তিনি আপনার বাবা? ডকুমেন্ট তো দেখাতেই হবে। এবার বাবার নামের জায়গায় আপনার আপনার যত ডকুমেন্টে আছে সেই ডকুমেন্টে আপনার বাবার নাম যেটা আছে বাবার ডকুমেন্টে কিন্তু সেই নামের বানানটা ভুল আছে, তাই জন্য তো কেটে গেছে। ছোট্ট ছোট্ট মিস্টেকের জন্য কেটে গেছে, মানুষজন বলছে না। আর এখন যে একটা দৌড় লাগাচ্ছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট দিলে মনে হয় ঠিক হবে, কিন্তু না, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট যখন এসআইআর হচ্ছিল সেই সময় দেওয়ার কথা ছিল, এখন দিয়ে কোনো লাভ নেই, এখন দিলেই বাকি। এখন একটাই রাস্তা আছে, হাইকোর্ট। যে কেউ যখন শোনে না তখন হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়। কিন্তু হাইকোর্টে একটা জাজ আছে, আমি জাস্টিস কৃষ্ণা স্যার সাহেব আছেন, জাস্টিস কৃষ্ণা স্যার, তো অনারেবল জাস্টিস আছেন। উনিও মানে মাঝে মাঝে এতটাই বিরক্ত হয়ে যান যে কত দেখবো, সবাই বলছে আমার এমার্জেন্সি এমার্জেন্সি এমার্জেন্সি। তার জন্য তো স্পেশাল টাইপ অফ একটা কোর্ট তৈরি করা হয়েছে, বলেছিলাম ট্রাইব্যুনাল, ওটা আছে আমাদের জোকা পৈলান, যেটা জোকা পৈলানে ওখানে করা হয়েছে। তার মধ্যে দুটো জাজ তো অবসরই নিয়ে নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ রিজাইন করেছেন, সরি। মানে এই হ্যাঁ, কাজের হ্যাঁ, জন্য হ্যাঁ, রিজাইন করে দিয়েছে। রিজাইন করে দিয়েছে স্যার। এত প্রেশার, 27 লক্ষ মানুষ, 19টা জাজ, তার মধ্যে দুজন নেই, তাহলে কিভাবে এটাকে ট্রাগল করা যায়? কত বছর লাগবে? মানে আরে এই 1000 জন যদি জাজও হয় তাহলেও কম পড়বে মনে হচ্ছে। ডেফিনেটলি কম পড়বে। তার কারণ হচ্ছে 27 জন মানুষ কিন্তু কম নয়, কম 27 না। লক্ষ মানুষটা কিন্তু হ্যাঁ, কম নয়। হ্যাঁ। ওটা শুধু মানে যারা ইন্ডিভিজুয়াল অনলাইন আপিল করেছিল, কিন্তু অফলাইন যেটা যে ইলেকশন কমিশন যেটা সেটাও 3-4 লাখের উপরে আছে। তাহলে ভাবো যে অ্যাকচুয়ালি এবার ট্রাইব্যুনালের কাজ করার পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ট্রাইব্যুনালে কি হয় যে মনে করো তোমার নামটা বাদ গিয়েছে, তুমি হাইকোর্টে রিট করলে, রিট করার পরে হাইকোর্ট কি বললো, হাইকোর্টের অর্ডার কপি চলে যাবে ট্রাইব্যুনাল। এবার ট্রাইব্যুনাল আপনাকে নাই আপনার নামটা তুলে দিতে পারে। এবার প্রসেসটা বলছে যে নামগুলো কিভাবে উঠছে, যে যাদের 27 লক্ষ বাদ গিয়েছে সেই নামগুলো কিভাবে উঠছে। ফার্স্ট অফ অল আপনি গেলেন হাইকোর্টের কলার নাড়লেন, হাইকোর্ট আপনার ম্যাটারটা দেখলো এবং একটা অর্ডার পাস করলো। অর্ডারটা যাবে হচ্ছে ইলেকশন কমিশন এবং ট্রাইব্যুনাল, দুটো জায়গায় যায়। ইলেকশন কমিশনে কেন যায়? কারণ ইলেকশন কমিশনের ট্রাইব্যুনাল ওটা, ইলেকশন কমিশনের ট্রাইব্যুনাল, যেহেতু ইলেকশন ম্যাটার দিয়ে ইয়ে করছে ওটা ইলেকশন কমিশন ওই ট্রাইব্যুনাল। তো ওই ট্রাইব্যুনালে গেল, ট্রাইব্যুনালে যাওয়ার পরে এবার ওই অর্ডারটার যিনি আছেন ট্রাইব্যুনাল জাজ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা একজন করে জাজ আছে। মুর্শিদাবাদের জন্য দুটো জাজ আছে, 5 মুর্শিদাবাদের লাখের লোকের জন্য দুটো দুটো জাজ। জাজ আছে, প্রত্যেকটা জেলার জন্য একটা একটা জাজ আছে। তো
এই যে জাজেদের কাছে গেল, যার জুরিসডিকশন ভাগ করা দেয়া আছে, তো এই জুরিসডিকশন ভাগ করে দেওয়ার পরে যে জাজের কাছে গেল, হলো। এবার ওই জাজ আপনার নামটা দেখলো যে আপনি যে যে ডকুমেন্টগুলো দিয়েছেন বা যে অনলাইন অ্যাপ্লিকেশনটা যেটা করেছিলেন, সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা আদৌ ঠিক আপনার বাবার সাথে আপনার নাম ম্যাচ করবে, বা আপনার যেন একটা সিম্পল ক্রাইটেরিয়া চেক করা হয়, যদি আপনার নিজের নাম 2002-এর লিস্টে থাকে তাহলে ওটা বেরিয়ে গেল, যে নামটা মিলে গেল। আর কি দেখা হয় যে ওই যে এপিক নাম্বারটা আর এখনকার এপিক নাম্বারটা ওটা মিলিয়ে দেখা হয়। যদি এক হয়ে যায় তাহলে আপনি ছিলেন 2002-এ, যেহেতু 2002 এসআইআর এর মানে ওটা স্ট্যান্ডার্ড প্রুফ ধরা হচ্ছে, তাহলে আপনি আছেন বলে ওনার নাম কি করা হয়, ওখানে দেখবেন ইলেকশন কমিশনের পোর্টালে যাবেন, সিটিজেন লগ ইনে যাবেন, সিটিজেন লগ ইনে গিয়ে দেখবেন একটা জায়গা আছে ইন্ডিভিজুয়াল অ্যাডজুডিকেশন বলে এরকম, ওখানে ক্লিক করবেন, একটা তীর চিহ্ন মতন আছে, ওখানে ক্লিক করার পরে আপনার এপিক নাম্বারটা পুট করলে দেখতে পারবেন যে আপনার নাম ইনক্লুডিং ই রোল মানে আপনার নামটা ইলেকশন কমিশন যে ইলেকটোরাল রোল আছে তার মধ্যে অন্তর্ভুক্ত করলো, এইভাবেই দেখা যায়। আর যদি মনে করে যে আপনার ডকুমেন্টের মিসম্যাচ আছে, তখন আপনাকে একটা অর্ডার করলো, যে নোটিশ করলো, সামান করলো যে এই দিন এত তারিখে 11টার সময়, সাধারণত 11টাই হয়, 11টার সময় পৈলানে আসুন। বা দূরবর্তী জেলায় কি হয়, যেমন মুর্শিদাবাদ বা মালদাগুলোতে কি হয়, ওদের যে বিডিও অফিস বা এসডি অফিস আছে, ওখানে ওদের ভিডিও যেমন জুম বা গুগল মিটে ওদেরকে ডাকে, ডাকার পরে ওরা কি করে, ওখানে গিয়ে ওদের যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো দেখায় অরিজিনাল উইথ জেরক্স। কিছু দু একদিন আগে বিএলও গিয়ে বলে আসে যে এনার নামে নোটিশ হয়েছে, এনাকে যেতে হবে, এটাই হচ্ছে প্রসেস। বাংলাদেশ থেকে যারা এখানে এসছে সাগির, তাদের বেশিরভাগ লোক দেখা গেছে যে মুসলিম তারা, হ্যাঁ। এবং তাদেরকে বলা হয় অ্যালাউ করেছে টিএমসি। তো এই যে এখন অনেক এখানে রয়ে গেছে অনেক বছর ধরে, 15 বছর বা 14 বছর 12 বছর ধরে রয়ে গেছে, তারাও বলছে যে আমরা 2022-এ ভোট দিয়েছি। হুম। ঠিক আছে, এবার এই ভোট তারা দিতে পারে কিভাবে সেটা আমরা জানি, তুমিও হুম। জানো, এই ভেতরে প্যাচ আছে, আমি সেটা যাবো না। হুম। তোমার মনে হয় না যে আমাদের রাজ্যটাকে কোনো না কোনোভাবে বিদেশ থেকে লোক আনা হয়, এবং আমাদের এখানে যখন বিজেপি জেতে, বাংলাদেশের মতো জায়গায় এই বিজেপি জেতে কেন সেটা নিয়ে একটা প্রোটেস্ট হয়েছে। তো এই বিষয়টা কি, তোমার কি কোনো জায়গায় মনে হয় যে ইসলাম ধর্মীয়, তুমি একজন ইসলাম ধর্মীয় ছেলে, তোমার কি মনে হয় তুমি একজন ইসলাম ধর্মীয় ছেলে হয়ে বিজেপিকে ভয় পাচ্ছ, না, বা ইসলাম ধর্মীয় মানুষরা ভয় পাচ্ছে বিজেপিকে? বিজেপিকে ভয় পাওয়ার কি আছে? দেখো, একটা যখন গণতন্ত্রে আমরা বাস করি, সেখানে প্রত্যেকের একটা মতামত আছে, তো সবাই তার মতামত বা ভোটাধিকার প্রয়োগ করে হুম। একটা সরকার তৈরি হয়। আমি তো মনে করছি আগের গভর্নমেন্ট থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট অনেক ভালো এবং পিসফুল ভাবে স্টেটটাকে ম্যানেজ করছে। এবার মোদ্দা কথা হচ্ছে, একটা গভর্নমেন্ট সবার কাছে ভালো হয় না, আর হতেও পারে না। তাহলে কিছু সংখ্যক মানুষের জন্য যেটা হয়, সেটাকে এক্সেপশনাল হিসাবে ধরে নেওয়া উচিত, সেটাকে উদাহরণে আনা উচিত নয়। এবং তাছাড়াও যদি মনে করা হয় যে তারা কিভাবে ভোট দিল, কিভাবে এলো, যে আমাদের একটা জিনিস আছে যে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অনেকটা বর্ডার শেয়ার করছে, এবং মোটামুটি আমাদের কালচার এবং ভাষা দুজনেই এক। তার ফলে ওরা আমাদের দেশে এসে মিশে যায়, এবং সাধারণত দেখা যায় উত্তর চব্বিশ পরগনা বনগাঁ যে হুম, হুম, অঞ্চলটা, হুম। বনগাঁ, তাছাড়া আমরা অনেকটা বর্ডার শেয়ার করি এবং ওপেন বর্ডার, ফলে খুব সহজেই এসে যায় এবং এখানে নেতাদের ধরে, খুব অল্প টাকায় তারা আধার কার্ড বানিয়ে দেয়। তো তোমার কাছে এটা কি মনে হয়, ঠিক করে তারা? ডেফিনেটলি ঠিক করে না। তার কারণ হচ্ছে, তারা যখন আই কার্ড করলো, আধার কার্ড করলো, তারপরে কি হলো, একেই তো আমাদের দেশের ওভার পপুলেশন, দ্বিতীয়ত এই যে রেশন ব্যবস্থা বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা, যেটা হয়তো তারা না নিলে আরো বেশি মানুষের মধ্যে পার্সেন্টেজ ইনক্রিজ হতো, তো তারা সেখানে দাবিদার হয়ে যারা যোগ্য ভারতীয় নাগরিক প্রাপ্য তারাই পাচ্ছে না। আমি দুটো জিনিস আমি তোমাকে একটাই প্রশ্ন করব তোমাকে, হুম। দুরকম ভাবে। তোমার যদি মনে হয় তুমি এর উত্তর দেবে না তো দেবে না, তারপর হুম। আমরা নেক্সট টপিকে ঢুকে যাব। হুম। বাংলাদেশি মুসলিম হুম। এবং আমাদের পশ্চিমবঙ্গের যে মুসলিম বা ইন্ডিয়ান মুসলিম যারা, তুমি একজন মুসলিম, এদের চিন্তাধারাগুলো আলাদা কেন? বাংলা ইসলাম ধর্ম ধর্ম তো আলাদা না, মানে ওখানে আলাদা কিছু নামাজ পড়ছে আলাদা, বা আলাদা নিয়ম কানুন, কোরআন আলাদা, বা আমাদের এখানকার কোরআন আলাদা। মেন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম হচ্ছে অনেক লিবারাল, আর ওরা হচ্ছে অনেক কনজারভেটিভ।
স্বাধীনতার পর থেকে দেখা গিয়েছে যে একটা হিউজ মাত্রায় ওদের মধ্যে কনভার্সন হয়েছে, যেটা আমরা দেখেছি হিন্দুদের যে 24% ছিল সেটা কমে 1.5 বা 2% ঠেকেছে। তো ফলে একটা জিনিস দেখা যায় যে ওদের যে পেট্রিয়টিক যে মনোভাব সেটা প্রচুর খারাপ। তার কারণ হচ্ছে শুধু যে মুসলিম বলে নয়, ওদের যে চিন্তা ভাবনা এবং যে মনের উদারতা বা লিবারালাইজেশন সেটা এখনো হয়নি। ওরা শুধুমাত্র যেটা কেন্দ্রিক, আর তার কারণ হচ্ছে এডুকেশন। ওদের এডুকেশন পলিসি বা এডুকেশন যেটা আছে না, সেটা কিছু মানুষের কাছে গোষ্ঠীবদ্ধ। তার কারণ যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি, সেখানের যে শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত নামমাত্র, খুবই মানে উন্নত ভালো ভালো রাইটাররা বেরিয়েছে না? হ্যাঁ খুবই উন্নত, কিন্তু নামমাত্র সিট। ফলে বেশি সংখ্যক মানুষ যে সারা পৃথিবীতে কি চলছে, তারা কিভাবে চিন্তা ভাবনা করে, তাদের দর্শন কি, তাদের আদর্শ কি, যে ওই যে একটা কথা আছে না, স্বামী বিবেকানন্দের একটা গল্পই ছিল, গল্প না, উনি একটা স্টোরি শুনিয়েছিলেন, যে একদিন একটা সমুদ্রের ব্যাঙ একটা কুয়োতে পড়লো এবং কুয়োর ব্যাঙ জিজ্ঞেস করলো সমুদ্র কত বড়। তখন কুয়োর ব্যাঙ সমুদ্র কত বড় বলছে, তোমার কুয়োর থেকে বড়। তাহলে কুয়োর ব্যাঙ বলছে তুমি মিথ্যা বলছো, কারণ এই কুয়োর মধ্যে সে থেকে থেকে সে জানে যে এই কুয়োটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জায়গা। তো কথাটা হচ্ছে সেটাই, যে তাদের মধ্যে যদি তারা না বেরোতে পারে, তাদের চিন্তার এবং চেতনার যদি বিকাশ না হয়, ওই যে শিক্ষা, যে দর্শন, আদর্শ, জাতীয়তাবোধ, যে জাতীয়তাবোধ নিয়ে কথা বলে সে ওই দেশে দেশদ্রোহী, সে ধর্মের বিরুদ্ধে কথা বলছে। তো এমন একটা পরিমণ্ডলে যেখানে সবাই কনজারভেটিভ মনোভাব নিয়ে রাখে, যে লিবারাল, সে কিভাবে থাকবে? খালি এটাই কারণ? এটাই কারণ। তোমার এটাতে খারাপ লাগে? ডেফিনেটলি লাগে, তার কারণ শুধুমাত্র মানুষ হিসাবে এবং বাংলা এই জন্যে নয় যে তারাও বাংলা ভাষায় কথা বলে এবং তারাও বাঙালি, আমরাও বাঙালি। এবার আমরা নেক্সট টপিকে ঢুকবো সাগির, যেটা হচ্ছে আমাদের আজকালকার দিনে যে প্রোটেস্ট আমরা দেখতে পাচ্ছি, সিজেপির প্রোটেস্ট দেখতে পাচ্ছি, এবং নিট যেটা প্রধান কারণ ছিল, একটা পেপার লিক হয় যার ফলে অনেক বাচ্চারা কি বলবো আত্মহত্যা করে, এবং যেটা খুবই বাজে ঘটনা, এবং যার জন্য আজকে কিন্তু আমাদের দিল্লিতে এটা দেখতে পাচ্ছি। আমি আমার তরফ থেকে একটু কথা বলি তোমাকে, আমি কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করি না যে একটা জীবনে মানুষের ভবিষ্যৎ নিয়ে তুমি খেলতে পারো। এটা আমি ভাই একদম মেনে নিতে পারবোই না। কারণ আজকে যদি আমার দাদা বা ভাই বা বোন থাকতো, তারা যদি সারা বছরটা দিচ্ছে, তারপর গিয়ে নিটটা তারা ক্লিয়ার করতে পারছে না, আমি ভাই প্রোটেস্টে নামবো ভাই। কিন্তু সেই প্রোটেস্টটা এখন এসছে একটা মারপিট দাঙ্গা এটার উপর চলে এসছে। তো সাকিব, তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে বিজেপি যেটা করছে, সোজাসুজি বলছি ভাই, বিজেপিরা করছে এটা, যাকে পদত্যাগ করার কথা বলা হচ্ছে সে পদত্যাগ করবে না, অফ দ্য ক্যামেরা আমরা কথা বলছি না। এবং তুমি তোমার পার্সপেক্টিভ থেকে বা লয়ের পার্সপেক্টিভ থেকে তুমি এই বিষয়টাকে কিভাবে রাখবে? ফার্স্ট অফ অল, দেশের মধ্যে একটা রাইট আছে, রাইট টু পিসফুল অ্যাসেম্বলি। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, রাইট টু পিসফুল অ্যাসেম্বলি। তো প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার আছে। একটা জিনিস আমি বলি, যে আমরা 200 বছর ইংরেজদের গোলামি সহ্য করেছি, করার পরে আমাদের যারা ফ্রিডম ফাইটার ছিল বা বিপ্লবী ছিল, তারাও প্রোটেস্ট করেছে, এবং তারা প্রোটেস্ট করেছে বলে সেই প্রোটেস্টের অধিকার কিন্তু আমাদের সংবিধানে ডক্টর বি.আর. আম্বেদকর দিয়ে গেছেন, রাইট টু পিসফুল অ্যাসেম্বলি। এটা সংবিধানের অন্যতম ফান্ডামেন্টাল রাইট। যে এডুকেশন মিনিস্টারের যেটা পদত্যাগের কথা বলছে, তার পিছনে 2-4টে থিওরি কাজ করে, আমি বলছি যে কেন পদত্যাগটা হবে না। ফার্স্ট অফ অল, যিনি আছেন তিনি হচ্ছেন উড়িষ্যা থেকে বিলং করে। উড়িষ্যার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পাটনায়ক, ওনার যে পার্টি ছিল সেই পার্টির অনেক ক্রেজ ছিল। বিজু পাটনায়কের ছেলে হচ্ছে নবীন পাটনায়ক, প্রায় 20-24 বছর, 2000 থেকে 2024 পর্যন্ত উনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন। তো যিনি আছেন আমাদের, যিনি শিক্ষামন্ত্রী, তো তিনি কি করলেন, বিজেপিকে ক্ষমতায় আনলেন উড়িষ্যায়। তো উনি হচ্ছে বিজেপির মুখ উড়িষ্যায়। এবার উনি যদি
পদত্যাগ করে দেয়, তাহলে আস্তে আস্তে গভর্নমেন্ট আরো প্রেশারাইজ হয়ে যাবে। ফার্স্ট অফ অল গভর্নমেন্টের হাত থেকে একটা স্টেট চলে যাবে, উড়িষ্যা চলে যাবে। সেকেন্ড যেটা হবে সেটা যে উড়িষ্যায় শুধুমাত্র যে আমাদের স্টেট অ্যাসেম্বলি নিয়ে কিন্তু মাথা ব্যথা নয়, মাথা ব্যথা হচ্ছে এমপি নিয়ে। কারণ 2024-এ যে লোকসভা ইলেকশন বা জেনারেল ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনে কিন্তু বিজেপি সরকার তৈরি করার মতন সিট কিন্তু বিজেপির কাছে ছিল না। নিঃসংখ্য যে সংখ্যাগরিষ্ঠতা সেটা কিন্তু ছিল না। ফলে এখান থেকে ওখান থেকে ম্যানেজ করে কিন্তু বিজেপি সরকারটা চালাচ্ছিল। ফলে ওখানের একটা এমপি, বড় এমপির সংখ্যা, যারা ধরতে গেলে উড়িষ্যার বিজেপির মুখ হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্টার। এবার যদি বিজেপির কোনো মন্ত্রী পদত্যাগ করা আরম্ভ করে, বিজেপির কোনো মন্ত্রী যদি পদত্যাগ করা আরম্ভ করে, তাহলে কি হবে? আরো প্রোটেস্ট হবে এবং আরো মন্ত্রী যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। কিন্তু গভর্নমেন্ট এটা কি করবে? রিশাফেল করবে, মানে পুনরায় মন্ত্রী গঠন করবে, দপ্তরগুলো চেঞ্জ করে দেবে। তো এটাই করতে পারে। কিন্তু প্রোটেস্টের কথা হচ্ছে, দেখো নিট বা যে অল ইন্ডিয়া এক্সামগুলো হয় সেগুলো এতটাই টাফ, এতটাই কম্পিটিশন হয়, অনেক ছেলেমেয়ের স্বপ্ন থাকে, মানে ইটস মানে ড্রিম। কারো 3 বছর, 4 বছর, 5 বছর ড্রপ আউট নেওয়ার পরে এক্সামগুলো দিচ্ছে। মানে শুধু যে তার জন্য নয়, তার বাবা মার জন্য অনেক বড় একটা ড্রিম থাকে যে আমার মেয়ে এমসে পড়বে, আমার মেয়ে ডক্টর পড়বে, আমার ছেলে ডক্টর পড়বে, আইটিএন হবে, বিদেশ যাবে। তো প্রত্যেকটা বাবা মার একটা ড্রিম থাকে। তারা নিজের জীবনের, নিজের রক্ত বেঁচে, নিজের সমস্ত কিছু বেঁচে ছেলে মেয়েকে কোচিং দিচ্ছে কোটার মতন জায়গায়, বা দিল্লি, কোটা বা আরো যে সমস্ত জায়গা আছে সেখানে কোচিং এর জন্য পাঠায়। ফলে একটা ছেলে যদি বা কোটাতে থাকে, তো মিনিমাম মিনিমাম তার মান্থলি যতই হোক ফিজ আর ইনক্লুডিং করে 3-4 লাখের উপরে পার ইয়ার। কেউ যদি 2-3 বছর, তাহলে 10 লাখ টাকা তো তার বাবা মা এখানেই খরচা করছে। আর তারপরে যদি আর নিটের পেপার লিক হয়, তাহলে কি বলবো? একটা জায়গা, মানে বাবা মাকে আমি বলা যায় না, যার সন্তান হারিয়ে গেছে তাদের দুঃখ কে বুঝবে? তারা কি আর তার সন্তান দেখে করবে? তো যারা রেসপন্সিবল তাদের তো যোগ্য শাস্তি হওয়া দরকার। গভর্নমেন্ট যখন স্বৈরাচারী হয়ে যায়, সরকার যখন একনায়কতন্ত্রতে পরিণত হয়, তখন জনগণের কণ্ঠকে শক্ত এবং জোরালো করতে হয়, যাতে সরকার শুনতে পায়। এই নয় যে আমরা আর তোমাকে ট্র্যাক করে দেওয়া হচ্ছে, তোমার উপর ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, ইউ আর এ অ্যান্টি ন্যাশনাল। কেন? বিকজ তুমি প্রোটেস্ট করছো, গভর্নমেন্টের এগেনস্টে কথা বলছো। আজকের প্রাইম মিনিস্টার যদি কোথাও যায়, প্রাইম মিনিস্টার যদি একজনকে নিমন্ত্রণ করে, আমাদের এডুকেশন মিনিস্টার যদি কোথাও যায়, তার গাড়ির পেট্রোল থেকে নিয়ে তার অফিসের খরচা পর্যন্ত, তার স্যালারি পর্যন্ত, এই যে যাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলা হচ্ছে তাদের ট্যাক্সের টাকা। আপনি সকালে উঠলে একটা দুধের প্যাকেট আনলেন, সেই দুধের প্যাকেটে লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্স। আপনি দিচ্ছেন ইনকাম ট্যাক্স, আপনি দিচ্ছেন জিএসটি, আপনি ট্যাক্স পেয়ার। তো আপনার রাইট আছে, আপনি গভর্নমেন্টকে প্রশ্ন করতে পারেন যে এই যে নিটটা হচ্ছে, এটা কে কন্ডাক্ট করছে? গভর্নমেন্ট কন্ডাক্ট করছে। যদি বা নিট ফেলিয়ার হয়, তাহলে কার জন্য হচ্ছে? তাহলে গভর্নমেন্টের মেশিনারির মধ্যে দোষ আছে। অ্যাকাউন্টেবিলিটিটাকে নেন। একটা সময় ছিল যখন একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী নিজে রিজাইন করেছে যে এটা আমার দোষ। আর আজকে দেখো, আমার উপরেও অনেক হে আসে যদি আমি এরকম গভর্নমেন্টের এগেনস্টে কথা বলি। ইউ আর এ অ্যান্টি ন্যাশনাল বিকজ ইউ আর এ মুসলিম, দাগিয়ে দেওয়া হবে। মানে আমি সত্যি বলতে পারবো না। এটাই তো দেশের অবস্থা। মানে আমি নিজেও বিজেপিদের সাপোর্টে ছিলাম, কারণ হয়তো হিন্দু হিসাবে আমি ছিলাম, কিন্তু যেটা ভুল সেটা আমি ভুল বলবো না। দেখো, একটা জিনিস কি, হিন্দু কি আর মুসলিম কি,
সমাজে যারা উপরে থাকবে তারা সবসময় প্রিভিলেজ থাকবে। একদম হিন্দু হোক আর মুসলিম হোক, মার খাবে নিচের তলার নিচের লোকে। তলার লোক। এটা এটা যারা বুঝে গেছে তারা কিন্তু কোনোদিন আর লড়বে না। একটা জিনিস, না হিন্দুর সমস্যা না মুসলিমের সমস্যা, এই সমস্যাটা দেশের সমস্যা, এই সমস্যাটা ভবিষ্যতের সমস্যা। পৃথিবীর সব থেকে বেশি তরুণ যুবক যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। আমরা যদি আমাদের জনশক্তিকে যুব শক্তিতে, দেশত্ব শক্তিতে রূপান্তরিত না করতে পারি, তাহলে আমাদের থেকে ব্যর্থ আর কে আছে? আমাদের যুবকরাই হচ্ছে আমাদের শক্তি, আমার শক্তি, আমার বল, আমার যুবক দল। তো সেই যুবককে দেশের মধ্যে ধরা হয় অ্যাসেট, দেশের সম্পদ যুবক। আমরা যাদেরকে বলছি ইউ আর মাই ফিউচার, তোমরাই হচ্ছে উই আর, মানে তোমরাই হচ্ছে আমাদের জনগণ, তোমরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা কি ছেড়ে যাচ্ছি আমাদের পিছনে? সেই দিল্লির প্রোটেস্টে যারা পুলিশরা যারা মেরেছে, তারা ঘরে গিয়ে নিজের, সত্যি বলুক, তারা নিজেদের ছেলে মেয়েদের চোখে চোখ রাখতে পেরেছিল? ওই ছেলে মেয়েগুলো কাদের জন্য নেমেছিল? প্রত্যেক সরকারের কাছে আমাদের কিছু দাবি দাবা থাকে, প্রত্যেক সরকারের কাছে আমাদের কিছু চাহিদা থাকে। আমরা প্রত্যেক 5 বছর অন্তর ভোট দিই, ইলেকশন করি, কিন্তু সেই ইলেকশনের মাইনেটা কি? সেই ইলেকশনের কাজটা কি যে আমাদের একটা বেটার ফিউচার দেবে? 2013 যখন এত কারাপশন হচ্ছিল, হচ্ছিল, আন্না হাজারি যখন অনশনে এসেছিল, কংগ্রেসের মধ্যে এই গুণটা অনেক ভালো, তারা রেসপেক্ট করেছিল, এবং লোকপাল লোকপাল বিল লোকপাল বিল এসেছিল কারাপশনের এগেনস্টে, সেটাকে করলো না তো, ইমপ্লিমেন্ট হলো তো, কিন্তু হয়েছে, সেই কিন্তু মানে সেইভাবে হলো না। সেইভাবে হলো না, মানে মাঝে 2-3 বার ওটা মানে ক্যান্সেল করা হয়েছে যে ওটা তুমি দিতে পারো না বা কিছু একটা, আমি তো মনে নেই। লোকপাল বিল হচ্ছে কারাপশনের এগেনস্টে, হ্যাঁ, ওটা যে কি আপনি ছিল ভুলে গেছি ওটা তাও। যার ইচ্ছা তার বিরুদ্ধে কারাপশনে রিপোর্ট করতে পারেন লোকপালের এগেনস্ট, লোকপালের কাছে, যেটা প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, এমএলএ, এমপি অর দ্য এনি আদার গভর্নমেন্ট সার্ভেন্ট। তো তার জন্য যদি কেউ গিয়ে কমপ্লেন, আম আদমি পার্টি মানে অরবিন্দ কেজরিওয়াল তো নিয়ে এসেছিল না এটা? না 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 না, অরবিন্দ কেজরিওয়াল তার অনেক পরেই যুক্ত হয়েছিল। আন্না হাজারি বলে উনি অনশনে বসছিল, যখন এখন সমান মঞ্চ বসেছিল, তারপরে আম আদমি পার্টিটা তৈরি হয়েছিল। ওই যে মুভমেন্ট ছিল, তারপরে আম আদমি পার্টিটা তৈরি হয়েছিল। তোমার মনে না সোনাম ওয়াংচুক নিজের জায়গাটা তৈরি করার জন্য অনশনটা করছিলেন, মানে নিজেকে গ্লোরিফাই করার জন্য, বা এখানে সিজেপির যে মেন 3জন মেন যারা আছে, তারা হচ্ছেন মেন কালপিট, বা তারা লোকদেরকে ডেকে নিয়ে এসছে, বা তারা নিজেদেরকে জায়গা তৈরি করার জন্য আজকে এটা করছিল। এটা নিটের জন্য না, তোমার মনে হয় না এটা? না, একটা কন্ট্রোভার্সি এটাও আছে যে এটা বিদেশ থেকে ফান্ডিং হয়, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন যে অ্যাক্টের আছে, সেটা অনেকেই বলছে হতেই পারে, বিদেশ থেকে টাকা হ্যাঁ, আসতেই পারে। আসতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে এটা ফান্ডিং করা হচ্ছে। যেমন একটা জিনিস দেখা হয়েছে যে বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে, জেনজি প্রোটেস্ট বলছে, নেপালে জেনজি প্রোটেস্ট হয়েছে, 2000 সম্ভবত 22 না 21-এ আফগানিস্তানের যেটা হলো। তারপরে আমাদের ধরতে গেলে একটা অনেক কন্ট্রোভার্সি আছে যে সরকারকে ফেলে দেওয়ার জন্য এরকম একটা বিরোধী মত আছে। এবার এটাকে সম্পূর্ণভাবে না দেখা করাটাও কিন্তু উচিত নয়। প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদেরকে দেখা উচিত যে এই স্তরগুলোকে যাতে করে আমরা পর্যালোচনা করতে পারি, এবং কনক্লুশন, যে দেখো একটা র্যাশনাল বা একটা লিবারাল মাইন্ড মানে এই নয় যে কোনো কিছুকে অগ্রাহ্য করবে, সব কিছুকে জেনে বুঝে তাকে। এবার নিটের জন্য এরা একটা প্ল্যাটফর্ম দিয়েছে, প্ল্যাটফর্মটা কি? প্রোটেস্ট। যখন সরকার তোমার কথা শোনে না, তখন তোমার গলার আওয়াজকে জোর করো, এবং আজকে যা কিছুর জন্য সবাইকে পথে নামতে হচ্ছে। আমাদের যে যে ইউকের প্রাইম মিনিস্টার, তিনি বলছেন আমার লিডারশিপের কমতি আছে, আমি রিজাইন করছি। ভাবুন, এরকম অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের নেওয়া উচিত, কারণ গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি ইথানল ব্লান্ডার ক্রিয়েট হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমি নিজের বাইক চালাই, আমার E20 বাইক, অনেকের আমার বন্ধু যারা আছে E20 বাইক না, 15 টাকা, 20 টাকা, 50 টাকা লিটার হবে নাকি? আর সে কি করেছে, কি ব্লান্ডার একটা করেছে। জিনিস আমি বলছি যে, মানলাম আমরা যে পরিমাণ ক্রুড অয়েল কিনি
বিদেশ হুম, থেকে, হুম, হুম, হুম। তার $80, $100, $120 ব্র্যান্ডেড। একটা রিসেন্টলি নিউজ বলছি, ভুটান আমাদের কাছ থেকে তেল কেনা বন্ধ করেছে। হ্যাঁ, কি শুনেছি আমি এটা। কেন কিনেছে? কারণ কেন? মেশানো বলে। আমরা মেশানো তেল কিনছি কিন্তু সেই একই দামে কিনছি। ভাবুন, আমরা মেশানো তেল কিনছি কিন্তু একই দামে কিনছি। কোথায় 15 টাকা লিটার এখন? লিটার আছে এখন না 15 টাকা? তো, ওটা তো লোককে বোকা বানানোর জন্য করেছিল। নিতিন গাডকারির যে ছেলের যে প্রফিট আছে সেটা প্রায় অ্যাগ্রোকেমিক্যাল। অ্যাগ্রোকেমিক্যাল, যেটা সে কয়েক মানে কয়েক কয়েক মাস। হাজার গুণ বেশি প্রফিট করছে। হ্যাঁ। শেয়ার মার্কেটে লিস্টেড আছে, যদি কেউ রিসার্চ করে তো আছেই। তো বলছে যে একটা ইন্টারভিউ সম্ভবত ওনার দেখাচ্ছে যে কেউ যদি ওনাকে প্রশ্ন করে, তাকে উনি বলছে অ্যান্টি ন্যাশনাল আর ডেফামেশনের কেস করে। কি মানে বোকা বোকা না তোমার মনে হয় ভাই? নিতিন গাডকারি যে আগের দিনে 2016, 17, 18 এমন একটা নেতা ছিলেন যে বিরোধীরা পর্যন্ত ওনার প্রশংসা করতেন। সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে যত বিরোধী নেতা আছে সবাই, একটা জিনিস আমরা মনে করি পলিটিক্যালে দুটো জিনিস ধরে রাখা খুব ব্যতিক্রম। একটা হচ্ছে বিরোধীদের কাছ থেকে সম্মান, আর আরেকটা হচ্ছে জনগণের মধ্যে ইমেজ। কিন্তু আজকে নিতিন গাডকারি যে একসময় ওনাকে তুলনা করা হতো নেক্সট প্রাইম মিনিস্টার, তো আজকের উনি যে ব্লান্ডার ক্রিয়েট করেছেন, তার জন্য হয়তো দেশ ওনাকে কখনোই সেইভাবে ক্ষমা আর করবে। এটা বলছে নাকি আরো বাড়তে হবে, T20 থেকে এটা আস্তে আস্তে। T20 দেখো, আমাদের কাছে অল্টারনেটিভ অনেক কিছু আছে, শুধু ইথানল নেই। আমাদের কাছে আমরা সিএনজিও ব্যবহার করতে পারি। হুম। আমরা ই ভেহিকালের দিকে শিফট করি, ই ভেহিকাল লেস পলিউশন ক্রিয়েট করে। আমরা হাইব্রিড মডেল ইউজ করতে পারি, আমাদের যতটা চলবে তেলে, বাকিটা ব্যাটারিতে। হাইব্রিড মডেল ইউজ করি। দামও তো বেশি না, শাড়ির। বাট একটা জিনিস কি বলো, যে আমাদের মতন দেশ যেখানে মানুষের মাইলেজের জন্য ডিপেন্ড করে গাড়ি, আজকের দিনে সব থেকে বেশি মার্কেট ক্যাপ আছে মারুতি সুজুকির। আমি অন রেকর্ড বলছি, মারুতি সুজুকি সব থেকে আছে। তার কারণ কি? ওরা যে খুব দামি গাড়ি বানায় তার জন্য না, ওরা মাইলেজটা বেশি দেয়। হুম। মারুতি সুজুকির যে গাড়িগুলো হয় অ্যাজ কম্পারেটিভ, যদি বা হ্যাচব্যাক নিই, সিদান নিই, যে কোনো মডেলের গাড়ি নিই, সেগুলো কিন্তু আর কম্পারেটিভ টু আদার গাড়ির থেকে মারুতি সুজুকির মাইলেজ বেশি হয়। তো আমাদের দেশে এমন একটা দেশ যেখানে আমরা মানে ইউটিউবের অ্যাডও দেখিনি, যদি সেটা মানে বিনা পয়সায় পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি বলো দিনে, আমরা এমন একটা দেশে বাস করি, আমাদের পার ক্যাপিটাল ইনকাম কম। ফার্স্ট অফ অল বুঝতে হবে, পার ক্যাপিটাল ইনকাম কম, তাই আমরা যতটা পারি সেটাকে সাশ্রয় করার চেষ্টা করি। তো যেখানে আমরা E20 ব্যবহার করছি, যে সেখানে 1 লিটার তেলে হচ্ছে 200 গ্রাম হচ্ছে ইথানল আছে। সেই 200 গ্রাম ইথানল যদি বা আমরা পুরো পেট্রোলের দামে দিচ্ছি, তাহলে সেটা আমার পক্ষে কোথায় দেশের উন্নতি হচ্ছে বা কি হচ্ছে সেটা বোঝাই যায় না। আর যারা গাড়ি চালায় তারা আপনার কমেন্টে এসে ভালো বলতে পারবেন যে ডেফিনেটলি সবার মাইলেজ কমেছে। কমেছে তো। আরে আমার নিজেরই গাড়ি আছে তো, আমি তো নিজে যখন চালাই বা নিজে যখন তেল ভরাচ্ছি, তখন আমি ভাবছি যে ভাই এবার এথানল তো মিশিয়ে দিচ্ছে, এবার কেমন চলবে, খারাপ না হয়ে যায়, এইটাও একটা ম্যাটার। তুমি দেখো। আরেকটা হুম, জিনিস যেটা ইনক্লুডিং, যে একটা ইনক্লুডিং করছি, যে ইন্স্যুরেন্স পলিসি হুম, মধ্যে মোস্ট অফ দ্য কোম্পানি বলছে যদি আপনার গাড়ির কোনো ড্যামেজ আসে ইথানলের জন্য, তাহলে সেটা কভার নয় ইন্স্যুরেন্সের মধ্যে। হ্যাঁ। তাহলে কেমন করে এটা জটলার মধ্যে মানুষকে ফেলে দিল বলো। তাহলে আজ ইথানল, কাল নিট পেপার লিক, খাবারে ভেজাল, না আছে শুদ্ধ বায়ু, একিউ আইকিউ হয়ে যাচ্ছে। তাহলে ভাবো আমরা কোথায় আছি। মানে জুডিশিয়াল সিস্টেম স্লো, জাস্টিস ইজ ডিলে, জাস্টিস ইজ ডিনাইড। হাওয়া নেই ভালো, আই জল নেই। জল নেই, শুনেছো এই গরমের সময় জল ছিল না? আর্সেনিকের মাত্রা বেশি, হ্যাঁ, জলের লেয়ার কমে যাচ্ছে। হ্যাঁ। সেকেন্ড, খাবারে ভেলাওট, নকলি পনির, নকলি দুধ, ফেজায়ের হালাত খারাপ, ফুড সেফটি বলে কিছুই নেই। তারপরে আমরা এডুকেশন, সেটাও নেই। হেলথ কেয়ারের নামে আমরা বড় বড় যেগুলো জায়েন্ট জায়েন্ট প্রাইভেট সেক্টর আছে তাদের কাছে যেতে হচ্ছে। একটা ন্যূনতম যে মানুষের বেসিক নিড সেটাই নেই। আমরা যদি বিদেশে যাই 30% তাদের হচ্ছে ইনকাম ট্যাক্স, আর কিছু মনে হয় সেইভাবে নেই, জিএসটি আছে হয়তো, যে কোনো পারচেজ ট্যাক্স থাকে। হুম, আর হচ্ছে 30% মনে হচ্ছে সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি, হেলথ কেয়ার ফ্রি, হুম। এডুকেশন ফ্রি। ব্যাস, এই তিনটি জিনিসই তো মেন। একটা মানুষের বেঁচে থাকার জন্য কি, অন্ন, বস্ত্র, বাসস্থান,
তাহলে অন্ন যদি বা দূষিত হয়, খাওয়ার জলটা তো নেসেসিটি। আজকের আমাদের দেশের অর্ধেকে যদি আমরা অনেকগুলো, এমন পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গের অনেক জেলার গ্রাউন্ড ওয়াটার লেভেল গেছে, আর্সেনিকের মাত্রা বেড়ে গেছে। তার জন্য দেখো আমার মনে আর হয় আর একমাত্র যে ওয়াটার প্রজেক্ট গুলো তৈরি করা হয়, সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, যে কোনো রাজ্যের, আমি পুরো দেশের কথা বলছি, সরকারেরও কথা বলছি না। তৈরি করার আগে ভেঙে যাচ্ছে, কারাপশন। হ্যাঁ, রোড তৈরি করার আগে বৃষ্টি হয়ে বিহারে যাচ্ছে, শুনেছিল এই ট্যাঙ্কিটা ভেঙে গেল। ভেঙে গেল। কত কোটি টাকা দিয়ে বিহারের ক্লক টাওয়ার, এই লক্ষ টাকা দিয়ে ক্লক টাওয়ার তৈরি হলো, সে কি ক্লক টাওয়ার সেও বোঝা যায় না। মানে প্রত্যেকটা জায়গায় এতভাবে মানুষ কারাপশন করছে, মানুষ করছে না, যারা আমাদের সমাজের মধ্যে আছে তারাও কিন্তু এই দেশের নাগরিক। তো মানে অ্যাকাউন্টেবিলিটিটা নিতে হবে। অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে কিভাবেই হবে বলো একটা সরকার। না, মাঝে মাঝে খুব খারাপ লাগে যে যাদেরকে আমরা নিয়ে এলাম, নিয়ে এসে বসালাম একটা বড় মঞ্চে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এরকম অবস্থা হয়ে দাঁড়িয়ে গেল। মানে এখানে ইথানল এই মানে কেমন একটা মানে সব ভালো সরকার, লাগছে না, মানে এটা সরকারকে দেখতে। সবসময় জবাবদিহি থাকতে হয় জনগণের কাছে। কারণ সরকার তার সমস্ত কাজের জন্য জনগণকে, জনগণের কাছে জবাবদিহি, কারণ জনগণ সরকারকে এনেছে। আজকের আমি যদি আমার রাজ্যের কথা বলছিলাম, যাদের এত দম্ভ ছিল, যাদের এত অহংকার ছিল, হুম। তারা বলছে যে 1950 পর্যন্ত আমরা থাকবো। জনগণ পারে সবকিছু করতে। গণতন্ত্রের শেষ কথা জনগণই বলে। 1950 না, 2050। 2050, সরি, 2050 পর্যন্ত যারা বলেছিল আমরাই থাকবো, 2050 পর্যন্ত। কেউ চ্যালেঞ্জ করেছিল এখানে যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে দাও, আমিই জিতবো। সেই মানুষগুলো আজ কোথায়? কারণ গণতন্ত্রের কোনো কিছু স্টেবল নয়। আজ যিনি গণতন্ত্রের মুকুট পরিয়েছে জনগণ, হুম। তার মাথা থেকে কাল জনগণই মুকুট খুলে নিতে পারে। গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। তাই জনগণ হচ্ছে গণতন্ত্রের। তাই তাদের চোখের পানি, তাদের সন্তান হারানোর ব্যথা, তাদের একটা ভালো বাতাসে শ্বাস না নেওয়া, একটা এই সামান্য জল, এই জলটা মানুষের জীবনে কতটা নেসেসিটি, জলই জীবন বলা হয় এই জলটা। হুম। তাহলে এই জলটা যদি একটা সাধারণ মানুষ যদি বা দুবেলা পান না করতে পারে, তাহলে আমরা কি চাইছি সরকারের কাছ থেকে? একটা ভালো এডুকেশন সিস্টেম, একটা ভালো সরকারি ব্যবস্থা, একটা ভালো মেশিনারি। এডুকেশন নিয়ে তো তৃণমূল কংগ্রেস যা করে দিয়ে গেছে সাগিয়ে, সেটা আর মানে না, এডুকেশন নিয়ে যে সরকার, প্রত্যেকটা রাজ্যের সরকারের মানে কারাপশন হয়েছে, বিচ্ছিরি লেভেলে কারাপশন। উফ। শুধু যে আমাদের রাজ্য সরকার না, অনেক রাজ্যের সরকার, অনেক কেন্দ্রের সরকার। একটা হুম। ঝাড়খণ্ডে এরকম পড়ছিলাম যে একটা ইউনিভার্সিটি, শুধু সেটা খাতা কলমে আছে, সব থেকে বড় এডুকেশন স্ক্যাম গুলো হয় ডিএলএড এবং বিএলএড কলেজগুলোতে, প্রাইভেট কলেজ। প্রাইভেট যদি কলেজ। মুখ্যমন্ত্রী একটা রেগুলেশন আসছে, আমি ভাবলাম আমি একটা মুখ্যমন্ত্রীকে একটা লেটার করব যে একটা রেগুলারিটি বোর্ড তৈরি করা হয়, সেই রেগুলারিটি বোর্ড অনুযায়ী বা রেগুলেশন অনুযায়ী একটা ইন্সপেক্টর নিয়োগ করা হোক সেও আবার বেরোবে চোরটা। তুমি বলছো এরকম? একটা কে ইন্সপেক্টর নিয়ে, সব 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 ডিপার্টমেন্টে আছে। একটা ইন্সপেক্টর নিয়োগ করা হোক, যেগুলো এই যে যে প্রাইভেট সেক্টরের যে এডুকেশন, সেটাকে একটু পর্যালোচনা, আমি মনে করবো এখন কি করে সবচেয়ে। সম্ভব তুমি? না, না, সম্ভব। সম্ভব কি করে সম্ভব আমি তোমায় বলছি। একটা প্রাইভেট সেক্টরে গিয়ে একটা অফিসার, সে যদি যায়, সে মাসিক মাইনে পায়, ধরুন আমরা 1 লাখ টাকা ধরলাম, বা 1 লাখ টাকা হয় না, 50,000 টাকা আমি ধরলাম। সে প্রাইভেট সেক্টর ওকে যদি 2 লাখ টাকা দেয়, তো কার হয়ে কাজ করবে? আমার তো এখানেই তো আমাদের তো অসুবিধা। বাট আমরা আমাদের যে দেশের যে সংস্কৃতি বা আদর্শ, হুম। আমরা কখনো না মেটেরিয়ালিজমের দিকে ছিলাম না। ছিলাম না তো। এর জন্য দায়ী হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এবং পরিপার্শ্বিকতা, যে ওর গাড়ি আছে আমার নেই, হুম। তাহলে আমাকে কি করতে হবে, নাই আমার রোজগার বাড়াতে হবে, সেটা পসিবল নয়, তাই আমাকে কি করতে হবে, অসৎ পথে রোজগার করতে হবে। তাই বা ওর আমরা ক্ষতি করে দেবো আমি। একদম একদম। তো আমাদের না এই জিনিসটা বোঝা উচিত যে আলটিমেট আলটিমেট ফ্রিডম বা আলটিমেট পিস কিন্তু মেটেরিয়ালিজমে নেই। আলটিমেট পিস হচ্ছে ইনার, আমাদের ভিতর থেকে আসবে। একটা কাজ করব, এই যে এসআইআর এর মানুষদের যে নাম বাদ গিয়েছে, তাদের প্রত্যেকটা মানুষকে বা গরিব যারা অসহায় মানুষ, তারা যদি আমার কাছে আসে, মানে স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে, দিতেই হবে না, বিনামূল্যে, যদি কারোর সামর্থ্য না থাকে, সেই যে আমি আরটিআইটা করলাম এবং করার পরে তার যদি বা
একটা নোটিশ এলো এবং তার নামটা উঠে গেল, সেই যে স্যাটিসফ্যাকশন, যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেটাই দরকার। আজকের মানসিক ভাবে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি, কম্প্যারিজন করছি, কিন্তু আমরা সমাজকে অনেক কিছু দিতে পারি। ডক্টর এপিজে আব্দুল কালাম যদি ভাবতো যে আমি এত সামান্য স্যালারিতে কিভাবে থাকবো, একটা সেই সময় ছিল আমাদের দেশে যখন দরকার ছিল 400 টাকা মাইনে, তিনি কাজ করেছিলেন আর দেশকে কি দিয়ে গেছেন। তাহলে দেশকে কোথায় দিয়ে, মানে দেশকে কোথায় কোথায় রেখে পড়ে গেছেন? আর ভাবলে আশ্চর্য লাগে, সেই যে ওনার যত টেকনোলজি, হুম। যত বিষয়গুলো আছে, সেইগুলো এখন পাবলিক করা হবে। কারণ তার কারণ হচ্ছে কি, আমরা স্পেস সেক্টর বা রিসার্চ সেক্টরের বাজেট ওঠাতে পারছি না। কিন্তু যে সরকার স্পেস সেক্টর বা রিসার্চ সেক্টরের বাজেট ওঠাতে না পারে, সেই সরকার কিভাবে প্রত্যেকটা মেয়ের খাতায় মাসে 3,000 টাকা করে দিচ্ছে, সেখানে আমাদের বাজেট আছে। কিন্তু আমাদের এডুকেশনে বাজেট নেই, কর্মসংস্থানে বাজেট নেই, আমাদের স্পেস টেকনোলজি অ্যান্ড রিসার্চে বাজেট নেই, আমাদের নতুন উদ্যোগে বাজেট নেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বাজেট নেই। তাহলে আমাদের 3,000 টাকা দেওয়ার বাজেট আছে, বাজেট আছে আমাদের কাছে, কিন্তু সেই বাজেটটাকে যেখানে লাগানো দরকার সেখানে আমরা লাগছে। তুমি 1 দিয়েছো, আমি 2 দেবো, তুমি 2 দিয়েছো, আমি 3 দেবো, কম্পিটিশন হচ্ছে। হুম, তাহলে স্টেটের বা দেশের, নেশনের গ্রোথটা কোথায় হবে? আজকের যারা দাঁড়িয়ে আছে, 10 বছর পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকবেন না, সময় আসবে, পরিবর্তন হবে, সময়ের চাকার নিচে আজকের প্রাক্তন যাবে, কালকে নবীন আসবে, আসবে, এটাই আসবে। এটাই কিন্তু নিয়ম, এটা আমরা কি সমাজের। রেখে যাচ্ছি? আমাদের বড় বড় নেতারা বলছে যে বাংলা বা যে ইংরেজি শিক্ষায় কিছু নেই, ইংরাজি শিক্ষা ব্যবস্থায় কিছু নেই, দেশীয় ভাষাতে শিক্ষা ব্যবস্থা কর। ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা দেশীয় শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটাই খুব উন্নত, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে, ইংরেজি ইজ এ নট ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ইট ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ইংরেজি বলতে পারেন, আর আমি যদি আপনার থেকে বেশি কাজ জানি, আপনার থেকে আমার থেকে আপনার ক্রেডিবিলিটি বেশি হবে। অবশ্যই। কেন এবং হবে? এবং কারণ আমি ইংলিশ জানি, এবং বলতে যারা যারা বলে না যে ইংলিশের দাম নেই, ইংলিশে এ নেই, তার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে একদম পড়ে, একদম, তার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তার ছেলেমেয়েরা বিদেশে পড়ে। বিদেশে মার পড়ে, খাবে কারা? আমার মতন, সাধারণ আপনার মানুষ। মতন সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ, যারা সমাজে পিষে যাচ্ছে। আজকের সমাজ সব থেকে বেশি কষ্ট হচ্ছে নিম্নবিত্ত না, সব থেকে বেশি কষ্ট হচ্ছে মধ্যবিত্ত। হুম। তার কারণ হচ্ছে মধ্যবিত্তরা কষ্ট কেন আছে? কারণ আপারদের একটা চাপ আর লোয়ারদের একটা চাপ, না তারা লোয়ারদের লেভেলে যেতে পারছে আর না তারা আপারদের উপরে। ফলে তাদের, দেখো, একটা মানুষের যে সামান্য স্যালারি, তার মধ্যে যদি সে শিক্ষার উপর বেশিটা বিনিয়োগ করে আর সেই শিক্ষা ব্যবস্থা থেকে এরকম রিটার্ন পাচ্ছে, রিটার্নটা কি? তার ছেলে মেয়ে আগে গিয়ে সুসাইড করছে। এবার কেউ বলবে যে সুসাইড, আমি তো বলছি না যে সুসাইড করতে, কিন্তু তুমি এমন সিস্টেম তৈরি করছো যে মানুষ সুসাইড করতে বাধ্য হচ্ছে। আমার যদি, আমি পরীক্ষাটা কন্ডাক্ট করি আর সেই পরীক্ষা ফেল হওয়ার জন্য সুসাইড করলে সে বিষয়টা আলাদা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এর অ্যাকাউন্টেবিলিটিটা কি নেই? মানে এটা এটা মানা যায়? তুমি মানে যে কোনোভাবে ভাবতে পারো? যাদের টাকা আছে তারা বিদেশ চলে যাচ্ছে, হ্যাঁ। বিদেশ চলে যাচ্ছে। একটা পেপার লিক হবে কি করে? মানে এইটা সম্ভব? আমি আগেও হয়েছে, কংগ্রেসের টাইমেও হয়েছে, এই সময়েও হয়েছে। মানে এটা না, সত্যি কথা, আমি মানে প্রতি বছর সরকারি কিছু না চাকরিতে কিছু পেপার লিক। পেপার লিক হয়। এবার যে মানুষগুলো বা যে ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্ট যারা আছে, যারা সেই টাকা পয়সাগুলো দিয়ে যারা ফর্মটা ভরেছিল, ফর্মটা তো ভরেছিল তারা, সেই টাকাগুলো কিন্তু রিফান্ড হয় না। তাহলে ওই যে স্টেট ট্রেজারিতে যাচ্ছে না কারোর পকেটে যাচ্ছে, সেটাও তো একটা ধোঁয়াশার মধ্যে আছে। এবার সরকার বলে না না না, আমরা কিছু জানি না, আরটিআই করো, রাইট টু ইনফরমেশন। দেখো, আপনাদেরকে আমরা, জনগণ আপনাদেরকে নির্বাচন করে 5 বছর হোক, 10 বছর হোক আর 15 বছরের জন্য এনেছে। তাহলে আপনারা যখন ভোট চাইতে আসেন, সে যে কোনো সরকার হোক, XYZ, যে কেউ হোক, তাহলে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন কেন? তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎগুলো নিয়ে নষ্ট করছেন কেন? আজকের দিনে যদি বা আপনার ঘরে কেউ মারা যেত, এটা যদি আপনার পরিস্থিতি হয়, ও, আর আমরা কি বলছি, ও না না না, আমাদের ছেলে মেয়েদের সময় হবে না। আমরা সবসময় এই জন্যেই কিন্তু হেরছি যে গণতন্ত্রের বলো আর দুর্নীতিতে বলো,
দুর্নীতি যে করে আর যে সহে দুজনেই কিন্তু সমান দোষী। আর যদি আপনি প্রতিবাদ না করতে পারেন তাহলে আপনি দাসত্বর থেকে নিচে গেছেন। আপনার যে অবস্থা, যে হয়তো আপনি ফিজিক্যালি ফ্রি আছেন কিন্তু মানসিকভাবে আপনি দাসত্ব। আর এত ন্যারেটিভ সেট করা হচ্ছে, এত প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে, এত মেইনস্ট্রিম মিডিয়া এইভাবে প্রপাগান্ডা করছেন, আপনাকে দাগিয়ে দেওয়া হচ্ছে আপনি অ্যান্টি ন্যাশনাল, আপনি আপনার উপরে এনএসএ লাগানো হবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এই অ্যাক্টটাই যে কি সেটাও একটা মানে এটা মানে যা পাচ্ছে আজব তাই অ্যাক্ট, হয়ে যাচ্ছে আজব একটা। অ্যাক্ট, আজব মানে অ্যাক্ট, ম্যাজিক ব্যাপারটা একটা। ম্যাজিক। যে আপনাকে ১ বছর পর্যন্ত ডিটেনশন করে। অ্যাকচুয়ালি এই অ্যাক্টের একটা ভালো পজিটিভ দিক আছে, এগুলো টেররিস্টদের জন্য। সোনাম তো ওয়াংচুক, সেইগুলোকে সোনাম ওয়াংচুক টেররিস্ট। হ্যাঁ সোনাম ওয়াংচুক টেররিস্ট, ওনার উপর তো এনএসএ লাগিয়েছিল ১ হ্যাঁ হ্যাঁ বছর। হ্যাঁ। তাহলে যে মানুষটা যাতে সারা বিশ্ব ওনাকে রিকগনাইজ করেছে। আমরা যদি টপ আমাদের লাইফে ১০টা সিনেমা বলি তার মধ্যে একটা সিনেমা হচ্ছে 'থ্রি ইডিয়টস'। যেই মানুষটার বায়োগ্রাফিতে এতটা কিন্তু সুন্দর, তিনি কিন্তু মানেনি যে তিনি কিন্তু থ্রি ইডিয়টস এর মানার আর না নন। উনি কিন্তু সবসময় বলেছে যে আমি কিন্তু এটা মানি না, যে আমাকে নিয়ে যে এরকম একটা সিনেমা বানানো হয়েছে সেখানে আমির খান যে এটা একটা করেছে, আমি কিন্তু সেই মানুষটা না। উনি না, সেটা আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট বলেছেন, তাই জন্য কোথায় বলেছেন এটা নিজের ইয়েতে তুমি যদি এটা সার্চ করো আমার তুমি পাবে। তাহলে জানা নেই, হ্যাঁ, বাট আমি 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 এটা জেনেছি বলেই তোমাকে এটা বললাম, কারণ আমিও আগে জানতাম যে ফুনসুক ওয়াংরু যেটা থ্রি ইডিয়টসে ছিলেন তো এটা সেটা হচ্ছে সোনাম, প্রফেসর সোনাম, ওনার নামেই মানে ওনাকে দেখেই করা হয়েছে, কিন্তু তিনি এটা ক্লেমই করেন না। হয়তো কোনো এবং কারণে- তার অ্যাওয়ার্ডগুলোও যারা যারা অ্যাওয়ার্ড, বড় বড় অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলোও দেখা যায় যে ফরেন যে টাকা পয়সাগুলো আসছে, তুমি বলছিলে না যে ফরেনের থেকে যে টাকা পয়সা এসে এখানে একটা অন্যরকম অরাজকতা সৃষ্টি করছে, ঠিক আছে, কে সৃষ্টি করছে? মানে হয় না যারা ফরেন থেকে টাকা পাঠায়, এই যে বাংলাদেশ নেপালে যেটা একটা পরিস্থিতি তৈরি করে দিল, কারা করেছে? ওটা তো স্টুডেন্টরা করেনি, এগুলো অন্যরকম ব্যাপার আছে। মানে ওই যে প্রোটেস্ট হচ্ছে তার জন্য গভর্নমেন্ট যে ফান্ডিংটা, হ্যাঁ, গভর্নমেন্ট ফান্ডিং বা বিদেশ থেকে যে টাকাগুলো আসে ফান্ডিংটা, ওখান থেকে ওই ফান্ডিং এর টাকা থেকে ওনার মেডেল আছে একটা, যারা করেছে। দেখো এটা এবার তো- তুমি যদি এটা- গর্তে যত ঢুকবে না, না এটা তুমি তত গভীরে ঢুকছো। এটা নিয়ে একটা কনস্পিরেসি থিওরি আছে যে সোমান ওয়াংচুককে মানে প্রজেক্ট করা হয়, অনেকে এটা বলে, বাট এর যে তথ্য প্রমাণ আছে সেরকম কিছু নেই। বাট উনি ওনার যে রিসার্চ চলে, যে কি ওনার যে রিসার্চগুলো ইন্টারন্যাশনাল ক্লাইমেট বা এই ধরনের যে রিসার্চগুলো চলে, সেই রিসার্চগুলো চালাতে গেলে বা একটা ইনস্টিটিউশন চালাতে গেলে, সেই ইনস্টিটিউশন চালাতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট হচ্ছে টাকার দরকার পড়ে। তো সেই যখন একটা হিউজ অ্যামাউন্ট টাকার দরকার পড়ে, এগুলো রিসার্চ স্কলার হিসাবে এগুলো আসে। তো এবার যে ন্যারেটিভ সেট করবা সে তো যে কোনো হিসাবেই করবা। এবার আমাদের মধ্যপ্রদেশের যদি বা মুখ্যমন্ত্রীর কথা বলা যায়, তিনি এত কারাপশন করলো তারপরও কিন্তু তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হলো না। কারাপশনটা কি, যেখান থেকে হাইওয়ে যাবে এত পরিমাণ জমি তিনি নিজেই কিনে নিয়েছে এবং নিজের ফ্যামিলির নামে কিনে নিয়েছে। তাহলে তাদের কি করা উচিত? সত্যি তাহলে তাহলে তাদের কি করা উচিত? যদি যদি দেশকে corruption বেচে করে- দিতে হবে, যদি দেশকেও বেচে দেবে এরা। যদি কারাপশন করে তাহলে তাদের যোগ্য শাস্তি হওয়া দরকার। তাহলে এদের কি হয়? শাস্তিটা কে দেবে? শাস্তি যে দেবে সেই তো, যখন সে শাসকই নিজেও তো আবার ভক্ষক, মানে হ্যাঁ, শাসকই যখন ভক্ষক তখন দেশের আর কি হবে? কি হবে? তখন মানুষকে তো পথে নামতেই হবে। থ্যাংক ইউ সাকির, আমাদেরকে এত সুন্দর করে আজকে পডকাস্টটা দেওয়ার জন্য। এবং দর্শকদের বলবো আপনারা যে কোনো বিষয়ে সাকিরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আপনারা যদি চান আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন সাকির, আমি তোমার নাম্বার আমি প্রোভাইড করে দেবো। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবার সাকির। এবং সাকিরের মানে কাজ খুবই ভালো, মানে আপনারা যদি কথা বলেন, আগে একটা পডকাস্ট দেখেছেন সাইবার সিকিউরিটি নিয়ে, খুবই ভালো লাগবে আপনাদেরকে। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।